শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা পড়ছিলাম রবার্ট গ্রিনের লিখিত বই দ্য লজ অফ হিউম্যান নেচার, মানব প্রকৃতির বিধিবিধান। আজ পড়ব এর ১০ম অধ্যায় তথা শেষ পর্ব। অধ্যায় ১০, ভঙ্গুর অহংবোধ থেকে সাবধান হও, হিংসা বা ঈর্ষার বিধিবিধান। আমরা মানুষ স্বভাবতই নিজেকে একে অপরের সাথে তুলনা করতে বাধ্য হই। আমরা ক্রমাগত মানুষের মর্যাদা, তারা কি পরিমাণ শ্রদ্ধা ও মনোযোগ পাচ্ছে তা পরিমাপ করছি, এবং আমাদের যা আছে ও তাদের যা আছে তার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা তা লক্ষ্য করছি। আমাদের অনেকের মধ্যেই এই তুলনার প্রয়োজনীয়তা কাজের মাধ্যমে অন্যকে ছাড়িয়ে যাবার উদ্দীপনা হিসেবে কাজ করে, আর বাকিদের ক্ষেত্রে এই তুলনা ঈর্ষার জন্ম দেয়, নিজেকে অধস্তন ভাবার অনুভূতি দেয়, হতাশ করে, যা তাদেরকে চাপা আঘাত ও অন্তর্ঘাতমূলক কাজের দিকে নিয়ে যায়। কেউই বলতে পারবে না যে সে ঈর্ষা করে না, অর্থাৎ ঈর্ষামুক্ত অবস্থায় কাজ করে। তোমাকে অবশ্যই প্রাথমিক সতর্কতার চিহ্নগুলো শনাক্ত করতে হবে। যেমন, যেসব বন্ধুত্বকে দেখতে উচ্ছ্বাসপ্রবণ মনে হয়, তারা প্রশংসা করে এরকম ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে চায়, এবং তোমার সাফল্যে তারা অস্বস্তি বোধ করে। সাধারণত বন্ধুদের মধ্যে এবং একই পেশায় নিয়োজিত তোমার সহকর্মীদের মধ্যে এই ঈর্ষা আবির্ভূত হয়। নিজের থেকে মনোযোগ দূরে সরিয়ে নিয়ে ঈর্ষাকে একপাশে সরিয়ে রাখতে শিখো। অবিরাম তুলনার বদলে অভ্যন্তরীণ মানদণ্ড থেকে নিজের মূল্যবোধের বিকাশ করো। মারাত্মক বন্ধু। ১৯২০ সালে কবি দম্পতি পার্সি বিশি শেলি ও তার স্ত্রী মেরি শেলি ১৭৯৭ থেকে ১৮৫১ বসবাসের জন্য ইটালির পিসাতে চলে আসেন। সে সময় পার্সি বিশি শেলির বয়স ছিল মাত্র ২৮ বছর। মেরি শেলিও লেখালেখি করতেন। তার বিখ্যাত উপন্যাসের নাম ফ্র্যাঙ্কেস্টাইন। যাই হোক, পিসাতে আসার আগে তারা ইটালির বিভিন্ন জায়গায় কয়েক বছর ধরে ঘুরে বেরিয়েছেন। তাদের সময় মোটেই ভালো কাটছিল না। বিশেষ করে মেরির জন্য সময়টা ভালো যাচ্ছিল না। ইটালিতে থাকার সময় তার ২ সন্তানই জ্বরে ভুগে মারা যান। মেরি তার সন্তান উইলিয়ামের খুব ঘনিষ্ঠ ছিলেন, তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন। উইলিয়ামের মৃত্যুতে মেরি খুবই ভেঙে পড়েন, এমনকি তিনি প্রচণ্ড হতাশায় আক্রান্ত হলেন। এরপর তার আরেকটি ছেলে সন্তান হলো, তার নাম রাখা হলো পার্সি। কিন্তু মেরি সবসময় তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকত। তার মধ্যে সন্তানের মৃত্যুজনিত হতাশা ও অপরাধবোধের অনুভূতির কারণে তাদের স্বামী স্ত্রীর মধ্যে একসময় বিরোধ বা মন কষাকষি দেখা দিল। অথচ আগে ছিল তারা খুবই ঘনিষ্ঠ। দুজন একত্রে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তারা এতটাই ঘনিষ্ঠ ছিলেন, একে অপরের মন পাঠ করতে পারতেন, মেজাজ মর্জি বুঝতে পারতেন। এখন তার স্বামী ক্রমেই ধরাছোঁয়ার বাইরে চলে যেতে লাগলেন, এমনকি তিনি অন্য নারীদের প্রতি আগ্রহী হয়ে উঠতে লাগলেন। মেরি আশা করেছিলেন পিসাতে তারা চূড়ান্তভাবে সেটেল করতে পারবেন, তাদের সম্পর্কের উন্নতি হবে এবং তারা আবার লেখালেখিতে সিরিয়াস হতে পারবেন। ১৮২১ সালে ইংরেজ দম্পতি জেন ও এডওয়ার্ড উইলিয়াম পিসাতে আসলেন। তারা ছিলেন পার্সি শেলির একজন কাজিনের ঘনিষ্ঠ বন্ধু। তারা বিখ্যাত দম্পতি পার্সি শেলি ও তার স্ত্রীর সাথে পরিচিত হয়ে খুবই খুশি হলেন। এতটাই আনন্দিত ও মুগ্ধ হলেন যে তারা পিসাতেই থেকে যাবার চিন্তাভাবনা শুরু করে দিলেন। মেরি এই ধরনের ভক্তদের ব্যাপারে অভ্যস্ত ছিলেন। তিনি এবং তার স্বামী গোটা ইউরোপ জুড়ে এতটাই বিখ্যাত ছিলেন যে উৎসুক বোহেমিয়ানরা তাদের কাছে আসতেন এবং তাদের সাথে পরিচিত হতে চাইতেন। অন্যান্য ভিজিটরদের মতো উইলিয়াম দম্পতিও শেলিদের অতীত সম্পর্কে জানতেন। তারা জানতেন যে সমস্ত ইংল্যান্ডের মধ্যে ২ জন বিখ্যাত বুদ্ধিজীবী পিতামাতার সন্তান মেরি। তার মাতা মেরি উলস্টোনক্রাফট ১৭৫৯ থেকে ১৭৯৭, সম্ভবত ইতিহাসের প্রথম বিখ্যাত নারীবাদী লেখিকা। তার বই এবং প্রেমের স্ক্যান্ডালের জন্য তিনি বিখ্যাত ছিলেন। মেরির জন্ম দেওয়ার সময় তিনি মারা যান, আর মেরির পিতা উইলিয়াম গডউইন ১৭৫৬ থেকে ১৮৩৬ ছিলেন একজন সেলিব্রিটি লেখক ও দার্শনিক। তিনি ব্যক্তিগত সম্পত্তির সমাপ্তি সহ বেশ কিছু মৌলিক ধারণার প্রবক্তা ছিলেন। শিশুকালে মেরি খুবই আকর্ষণীয় ছিলেন। তিনি মুগ্ধকর একটি বস্তুর মতো ছিলেন। মায়ের মতো তার চুল ছিল লাল, চোখ ছিল ড্যাবড্যাবে। বয়সের তুলনায় তার বুদ্ধি ও কল্পনা শক্তি বেশ ছিল। বিখ্যাত লেখকরা তাকে দেখতে আসতেন। মেরির বয়স যখন ১৬ বছর, তখন তিনি বিবাহিত কবি পার্সি বিশি শেলির প্রেমে পড়েন। তাদের অসম প্রেমের বিষয়টি মেরির পিতামাতা জানতেন। শেলি ছিলেন ধর্নাঢ্য পরিবারের সন্তান। তার পিতা ছিলেন একজন ধনী ব্যক্তি। পিতার মৃত্যুর পর তিনি অঢেল ধন সম্পদের মালিক হয়েছিলেন। শেলির স্ত্রী ছিল হ্যারিয়েট।
হ্যারিয়েট দেখতে সুন্দরী ছিলেন, কিন্তু মেরির সাথে প্রেম হওয়ার পর শেলি হ্যারিয়েটকে ছেড়ে মেরির কাছে চলে যান। তিনি মেরি ও তার সৎ বোন ক্লেয়ারাকে নিয়ে ইউরোপ ভ্রমণে বেরিয়ে পড়েন। তারা যেখানেই গেলেন সেখানেই একটি করে স্ক্যান্ডেলের জন্ম দিতে লাগলেন। শেলি একজন নাস্তিক ছিলেন। তিনি ছিলেন অবাধ ভালোবাসায় বিশ্বাসী। পরবর্তীতে শেলির স্ত্রী হ্যারিয়েট আত্মহত্যা করেন। হ্যারিয়েটের আত্মহত্যার জন্য মেরি সবসময় নিজেকে দায়ী মনে করতেন। এমনকি পরবর্তীকালে সন্তানদের মৃত্যু হ্যারিয়েটের অভিশাপের কারণেই হয়েছে বলে মনে করতেন তিনি। যাই হোক, হ্যারিয়েটের মৃত্যুর পর মেরি ও পার্সি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উইলিয়ামসরা জানতেন সময়ের আরেক বিদ্রোহী লেখক লর্ড বায়রনের সঙ্গে শেলিদের সম্পর্ক আছে। তারা একত্রে সুইজারল্যান্ডের সময় কাটিয়েছে। একদিন মধ্যরাতে তারা ভয়ের গল্প নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এই আড্ডা থেকে অনুপ্রাণিত হয়ে মেরি মাত্র ১৯ বছর বয়সে তার বিখ্যাত উপন্যাস ফ্রাঙ্কেস্টাইন লিখেছিলেন। লর্ড বায়রনেরও অনেক স্ক্যান্ডেল এবং অসংখ্য প্রেমের সম্পর্ক ছিল। এই তিনজনকে কেন্দ্র করে সে সময় অসংখ্য গুজব বেরিয়েছিল। যাই হোক, পরবর্তীতে লর্ড বায়রন ইটালিতে চলে আসেন। ইংরেজ সংবাদপত্র তাদেরকে অজাচার, যৌনতা ও নাস্তিক্যবাদের লীগ হিসেবে বিবেচনা করত। বেশ কয়েকদিন একসাথে রাতের আহার করলেও প্রথম দিকে মেরি বেড়াতে আসা নতুন ইংরেজ দম্পতির দিকে তেমন একটা মনোযোগ দেন নাই। জেন উইলিয়ামসকে তার কাছে কিছুটা নিস্তেজ ও দাম্ভিক মনে হতো। কয়েক সপ্তাহের মধ্যে মেরির স্বামী পার্সি বাইরে গিয়েছিলেন। মেরি তার স্বামীকে একটি চিঠি লিখলেন। তাতে তিনি জেন সম্পর্কে লিখলেন, জেন নিশ্চিতভাবেই খুব সুন্দর, কিন্তু তিনি তার ভেতর প্রাণচঞ্চলতা চান। তার কথাবার্তা বিশেষ কিছু নয় এবং সে খুব ধীরে ধীরে একঘেয়ে কণ্ঠে কথা বলেন। জেনকে সঠিকভাবে বুঝতে পারেনি। তার প্রিয় একটি কাজ ছিল ফুল সাজানো। এর চেয়ে অন্য কোনো কিছুকেই তিনি বেশি ভালোবাসতেন না। তিনি ইন্ডিয়ান গান গাইতে ভালোবাসতেন, কারণ শিশুকালে তিনি সেখানে কিছুকাল ছিলেন। এত সব গুণ সত্ত্বেও তিনি কি ওই রকম ভাষা ভাষা হতে পারেন? মেরির মনে হতো যখন তখন জেন তার দিকে অসন্তুষ্টি বা অপ্রীতিকর নজরে একদৃষ্টিতে তাকিয়ে থাকতেন এবং সে তাকালেই জেন মুচকি হাসি দিয়ে তা ঢেকে ফেলতেন। আরও গুরুত্বপূর্ণ হলো ইউরোপ ভ্রমণের সময় পরিচয় হওয়া একজন বন্ধু, যিনি উইলিয়ামসদের চিনতেন, চিঠি লিখে জেনের বিষয়ে মেরিকে সতর্ক করে দিলেন এবং জেন থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিলেন। কিন্তু এডওয়ার্ড উইলিয়ামস খুবই মজাদার ছিলেন। মনে হতো সে শেলিকে পূজা অর্চনা করে এবং সে শেলির মতো হতে চাইত। লেখক হওয়ার বাসনা তার মধ্যেও ছিল। এজন্য সে সবসময় শেলিকে খুশি করতে চাইত এবং যে কোনো সেবা করার জন্য প্রস্তুত থাকত। একদিন সে মেরিকে তার ও জেনের মধ্যকার ভালোবাসার গল্প বলল। গল্পটি শুনে মেরি বেশ আলোড়িত হলেন। উইলিয়ামস ও জেন আসলে বিবাহিত ছিলেন না। জেন ক্লিভল্যান্ড একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন, কিন্তু তার বিবাহ হয়েছিল উচ্চ পদমর্যাদার একজন ইংরেজ সৈনিকের সঙ্গে। বিবাহের কিছুদিনের মধ্যেই জেন দেখতে পেলেন তার স্বামী একজন অত্যাচারী পশুর মতো। একদিন হ্যান্ডসাম এডওয়ার্ড উইলিয়ামের সাথে তার পরিচয় হলো। এডওয়ার্ড একসময় জেনের মতন ইন্ডিয়াতে ছিলেন। সেখানে তিনি সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন। প্রথম দেখাতেই সে উইলিয়ামের প্রেমে পড়ে গেল। 1819 সালে জেন উইলিয়ামের সঙ্গে বিবাহিত দম্পতির মতো ইউরোপে ভ্রমণে বেরিয়ে পড়েন। যদিও তখনও সে তার প্রথম স্বামীর স্ত্রী ছিল। শেলিদের মতো তারাও সুইজারল্যান্ডে ছিল এবং বেড়ানোর জন্য, চমৎকার আবহাওয়ার জন্য তারা ইটালিতে এসেছে। জেন এখন এডওয়ার্ডের ঘরে তার দ্বিতীয় সন্তান আশা করছে। মেরিও আবার সন্তান সম্ভবা হয়েছে। ভাগ্যের লীলাখেলায় মনে হচ্ছে অনেক বিষয়ে তাদের মধ্যে মিল রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের ভালোবাসার গল্প শুনে এবং একে অপরের প্রতি তাদের ত্যাগের কাহিনী শুনে মেরি তাদের প্রতি খুবই সহানুভূতিশীল হয়ে পড়লেন। জেনের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হলো। এবার দুজন যুবতী নারী ভূমিষ্ঠ হওয়া সন্তানের মাতার বন্ধনে আবদ্ধ হলেন। খুব দ্রুত মেরি জেনের সঙ্গতার উপর নির্ভরশীল হয়ে পড়লেন এবং জেনের সম্পর্কে অতীতের সন্দেহ, সংশয় খুব সহজে ভুলে গেলেন। এডওয়ার্ড উপযাচক হয়েই শেলি বিভিন্ন সাহায্য সহযোগিতার প্রস্তাব দিতেন। এডওয়ার্ড নৌযান চালাতে পছন্দ করতেন এবং এই দক্ষতার জন্য গর্ব করতেন। শেলি সাঁতার না জানলেও নৌভ্রমণ মারাত্মকভাবে পছন্দ করতেন। এডওয়ার্ড সম্ভবত তাকে নিখুঁত নৌযান বানাতে সহায়তা করতে পারবেন। জেন তাকে ধীরে ধীরে তার প্রতি কৌতূহলী করে তুলতে লাগলো। জেন
মেরি থেকে সম্পূর্ণরূপে আলাদা। সে কখনো তর্ক করে না। সে সব সময় শেলির দিকে প্রশংসার দৃষ্টিতে তাকায়। সে ছিল খুবই প্রফুল্ল। তিনি তার শিক্ষক হতে পারতেন, তাকে কবিতার শিক্ষাদান করতে পারেন। আর জেন হতে পারে তার কবিত্বের নতুন ভাবনা, যা তার হতাশাবাদী স্ত্রী কখনো পূরণ করতে পারে নাই। তিনি জেনের জন্য একটি গিটার কিনে আনলেন এবং জেনের কাছে ভারতীয় গান শোনা শুরু করলেন। তার কণ্ঠটি খুব সুন্দর ছিল। পার্সি শেলি জেনের সম্মানে কবিতা লিখলেন এবং ধীরে ধীরে তার প্রেমের মোহে পড়তে লাগলেন। এর কোনো কিছু মেরির নজরে এলো না। তিনি তার স্বামীর ধরনটি ভালোভাবেই জানতেন। তিনি সবসময় বর্তমানে থাকা নারীর চেয়ে আলাদা নারী খুঁজতেন, যে তাকে অনুপ্রাণিত করতে পারবে এবং একটি সম্পর্কের একঘেয়েমি দূর করতে পারবে। তার প্রথম স্ত্রী হ্যারিয়েট অনেকটাই জেনের মতো সুন্দর এবং সাধারণ ছিলেন। সুতরাং তিনি হ্যারিয়েটের তুলনায় কিছুটা জটিল স্বভাবের মেরির প্রেমে পড়েছিলেন। আবার যখন তিনি মেরির তুলনায় সাধারণ জেনের প্রেমে পড়তে লাগলেন, তখন তার মধ্যকার স্বভাব চরিত্রের ধরনটির পুনরাবৃত্তি ঘটতে লাগলো। কিন্তু কিভাবে মেরি এখন জেনকে শত্রু হিসেবে নেবেন? সে ছিল খুবই সাধারণ। পড়শি শেলি তাকে কেবলই কবিতার উপজীব্য হিসেবে নিয়েছিলেন। মেরি ভাবলেন একসময় শেলি তার উপর বোর্ড তথা বিরক্ত হয়ে পড়বে। মেরি তাকে হারানোর ভয় করেনি। ১৯২২ সালে শেলি দম্পতি এবং উইলিয়ামস দম্পতি বিচ্ছিন্ন হওয়া, যাদের জন্য এখন একেবারে অসম্ভব, আরও উত্তরে সমুদ্রের উপকূলে একটি বাড়িতে একত্রে থাকার সিদ্ধান্ত নিলেন। এই বাড়ি থেকে লিরিচি উপসাগর দেখা যায়। প্রথম থেকেই মেরি স্থানটি অপছন্দ করতেন এবং তার স্বামীকে অন্য কিছু খুঁজে বের করার জন্য অনুরোধ করলেন। এটা ছিল খুবই নির্জন। এখানে পণ্য সরবরাহ পাওয়া সহজ ছিল না। স্থানীয় কৃষকদের বর্বর ও অবন্ধুত্ব সুলভ মনে হতো। দুই পরিবারকেই এই কৃষকদের সরবরাহের উপর নির্ভর করতে হবে। পরিবারের গৃহস্থালী পরিচালনায় মেরি ছাড়া আর কাউকে আগ্রহী মনে হলো না। জেনের আগ্রহ ছিল সর্বতরানিতে। সে একজন অলস হিসেবে নিজেকে প্রমাণ দিচ্ছিল। কিন্তু মেরি এই স্থানটির ব্যাপারে ভবিষ্যতে ভয়ঙ্কর বিপদের আশঙ্কা করতে লাগলেন। তার ৩ বছরের শিশু পার্সির ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি আশঙ্কা করতে লাগলেন তাদের অবস্থান করা বাসাটির দেয়াল যে কোনো সময় ধসে পড়তে পারে। তিনি নার্ভাস ও হিস্টেরিয়াগ্রস্ত হয়ে পড়লেন। তিনি জানতেন যে তার ব্যবহার দিয়ে তিনি সবাইকে দূরে সরিয়ে দিচ্ছেন, কিন্তু সে তার উদ্বেগকে চেপে রাখতে পারছিলেন না। জেনের সাথে বেশি সময় কাটানোর জন্য প্রতিক্রিয়া জানানো শুরু করলেন। ভিলায় অবস্থানের কয়েক মাসের মাথায় মেরির গর্ভপাত হলো এবং তিনি প্রায় মারা যাচ্ছিলেন। স্বামীর চেষ্টায় কয়েক সপ্তাহের মধ্যে তিনি সেরে উঠতে সমর্থ হলেন। কিন্তু খুব তাড়াতাড়ি মনে হচ্ছিল তিনি নতুন কোনো পরিকল্পনা নিচ্ছেন, এবং এটা বুঝতে পেরে মেরির মন আবার আতঙ্কিত হয়ে উঠল। তিনি এবং এডওয়ার্ড একটি বোটের নকশা তৈরি করেছেন, যা দেখতে খুবই সুন্দর এবং এটা খুবই দ্রুতগামী হবে। জুন মাসে শেলিদের পুরনো বন্ধু লেফ হান্ট ও তার স্ত্রী ইটালিতে বেড়াতে আসলেন। হান্ট ছিলেন একজন প্রকাশক। তিনি তরুণ কবিদের কবিতা প্রকাশের ক্ষেত্রে চ্যাম্পিয়ন ছিলেন। শেলি ছিলেন তার প্রিয় কবি। শেলি পরিকল্পনা করলেন বোটে করে তিনি ও এডওয়ার্ড উপকূল ধরে গিয়ে হান্টের সঙ্গে দেখা করবেন। তিনি যাতে না যান সেজন্য মেরি মরিয়া হয়ে চেষ্টা করতে লাগলেন। শেলি তাকে নিশ্চিত করার চেষ্টা করলেন যে এই বলে এডওয়ার্ড নৌ চালনার ক্ষেত্রে খুবই পারদর্শী এবং যে বোট তিনি তৈরি করেছেন তা সমুদ্রের চেয়ে বেশি উপযোগী। মেরি এটা বিশ্বাস করলেন না। বোটটিকে দেখে মনে হতে লাগলো এটি সমুদ্রের খরস্রোতা পানিতেও চলতে পারবে। ১ জুলাই শেলি এবং মেরি তৃতীয় একজন নাবিক নিয়ে চলা শুরু করলেন। জুলাই মাসের ৮ তারিখে তারা বাড়ির অভিমুখে ফেরার যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে প্রচণ্ড মৌসুমি ঝড়ের কবলে পড়লেন। তাদের বোটটি আসলে খারাপভাবে ডিজাইন করা ছিল। ঝড়ের কারণে বোটটি ডুবে গেল। কয়েকদিন পর তাদের ৩ জনের মৃতদেহ খুঁজে পাওয়া গেল। এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে মেরি শেলি অনুশোচনা এবং অপরাধ বোধ দ্বারা আক্রান্ত হলেন। তিনি স্বামীর প্রতি ব্যাপকভাবে খেদোক্তি করতে লাগলেন। মনে মনে তার প্রতিটি কাজের সমালোচনা করতে লাগলেন। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন শেলির কবিতাগুলো বিখ্যাত করার জন্য তিনি তার জীবন উৎসর্গ করবেন। প্রথম প্রথম জেনকে মনে হলো ভেঙে পড়েছেন, কিন্তু তিনি মেরির চেয়েও দ্রুত স্বাভাবিক হয়ে উঠলেন। মেরি শেলির সম্পদের মালিক হবেন, কিন্তু জেনের কিছুই ছিল না। সে লন্ডনে ফিরে যাবার সিদ্ধান্ত নিলেন তার ২ সন্তানকে মানুষ করার জন্য একটি উপায় খুঁজতে। মেরি তার দুর্দশায় সহানুভূতিশীল হলেন। তিনি তাকে গুরুত্বপূর্ণ কিছু মানুষের সাথে যোগাযোগের ঠিকানা দিলেন। এদের মধ্যে শেলির যৌবনের সবচেয়ে ভালো বন্ধু থমাস হগের নামও ছিল।
হক ছিলেন একজন আইনজীবী। হক সবসময় শেলির সাথে সম্পর্কিতদের প্রেমে পড়তেন। তিনি প্রথমে শেলির বোনের প্রেমে পড়েন, তারপর তার প্রথম স্ত্রীর প্রেমে পড়েন এবং পরবর্তীতে মেরিরও প্রেমে পড়েছিলেন। তাদেরকে তিনি প্রলুব্ধ করার চেষ্টা করতেন, কিন্তু এগুলো ছিল অনেক বছর আগের কথা। এত কিছুর পরও তারা খুব ভালো বন্ধু ছিলেন। একজন আইনজীবী হিসেবে হক জেনকে সহায়তা করতে পারবেন বলে ভাবলেন মেরি। মেরি ইটালিতেই থেকে যাবার সিদ্ধান্ত নিলেন। ইটালিতে তাদের কোনো বন্ধু ছিল না, একমাত্র হান্টই ভরসা। কিন্তু তিনি আশ্চর্যের সাথে লক্ষ্য করলেন হান্ট তার ব্যাপারে আর অতটা উৎসাহী নন। তার সবচেয়ে দুর্দিনের মুহূর্তে হান্টের মধ্যে কোনো সহানুভূতি দেখা গেল না। এর কারণ তিনি কিছুই বুঝলেন না। হগ অবশ্যই জানতেন মেরি কতটা গভীরভাবে তার স্বামীকে ভালোবাসতেন এবং তার দুঃখ কতটা গভীর। তিনি অবশ্যই জেনের মতো প্রকাশ্যে তার আবেগ প্রকাশ করবেন না, কিন্তু তার অভ্যন্তরে তিনি যে কারো থেকে গভীর দুঃখবোধ বয়ে বেড়াতেন। অন্যান্য বন্ধুদের আচরণও একই রকম শীতল মনে হতে লাগলো। একমাত্র লর্ড বাইরন তার পাশে দাঁড়ালেন এবং তারা খুব কাছাকাছি চলে আসলেন। শেলির পিতামাতা তার মৃত্যুতে খুবই দুঃখ পেয়েছিলেন, কিন্তু যতক্ষণ শেলির সন্তান পার্সি মেরির তত্ত্বাবধানে থাকবেন ততক্ষণ পর্যন্ত তারা পার্সিকে নিজেদের নাতি হিসেবে মেনে নিতে অস্বীকার করলেন। মেরির জন্য আর কোনো টাকা পয়সা থাকবে না। তিনি বুঝে গেলেন এর একমাত্র উত্তর হচ্ছে তাকে দ্রুত লন্ডনে ফিরে যেতে হবে। তিনি ভাবলেন শেলির বাবা মা পার্সিকে দেখলে এবং তিনি তার কতটা যত্ন নিচ্ছেন তা দেখলে তাদের মন ঘুরে যেতে পারে। লন্ডনে যাবার জন্য তিনি জেন ও হগের কাছে পরামর্শ চেয়ে চিঠি লিখলেন। তারা দুজন এখন খুবই ঘনিষ্ঠ বন্ধু। হগের চিঠিটি তেমন আশাব্যঞ্জক মনে হলো না। ফিরে আসার চেয়ে তার অপেক্ষা করাই ভালো বলে তিনি মতামত দিলেন। হগের ব্যবহারেও তিনি দূরত্ব বজায় রাখার গন্ধ পেলেন। জেনের ব্যবহারে তিনি আরো আশ্চর্য হলেন। তিনি পরামর্শ দিয়েছেন পার্সিকে ত্যাগ করার জন্য এবং লন্ডনে ফিরে না আসার জন্য। মেরি ফিরতি চিঠিতে জেনের এমন পরামর্শ মানা যে সম্ভব নয় তা ব্যাখ্যা করে জানালেন। কিন্তু যতই তিনি এই ধরনের যুক্তি দিচ্ছিলেন ততই জেনকে মনে হচ্ছিল নিজের মতের ব্যাপারে সে খুবই বেপরোয়া। জেন বাস্তবতার আলোকে বিষয়টি ব্যাখ্যা করলেন। মেরিকে লন্ডনে স্বাগত জানানো হবে না এবং শেরির পরিবার তার আরও বেশি বিরুদ্ধে দাঁড়াবে। জেনের কথাগুলো তার কাছে আরও বেশি সহানুভূতিহীন মনে হতে লাগলো। স্বামীর মৃত্যুর পর মেরি ও জেন ইটালিতে একত্রে কয়েক মাস ছিলেন। এই সময়টায় তারা আরও কাছাকাছি আসার সুযোগ পান এবং তারা ঘনিষ্ঠ হয়ে ওঠেন। মেরি স্বামীর সাথে শেষ দিকে জেনের মেলামেশা তিনি পছন্দ না করলেও তাকে মনে মনে ক্ষমা করে দিয়েছিলেন। এখন জেনের সাথে বন্ধুত্ব হারানো তার কাছে আরেকটি মৃত্যুর সমান। তাই তিনি সিদ্ধান্ত নিলেন সন্তান পার্সি সহ তিনি লন্ডনে ফিরে আসবেন এবং জেনের সাথে বন্ধুত্ব পুনরুদ্ধার করবেন। 1823 সালের আগস্ট মাসে মেরি লন্ডনে ফিরে আসলেন। এসে দেখলেন তিনি সেখানে রীতিমতো সেলিব্রিটি। তার ফ্রাঙ্কেস্টাইন উপন্যাসটি নাটকে রূপান্তর করা হয়েছে এবং এর ফলে তার বইটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। ফ্রাঙ্কস্টাইন বইয়ের কথা সবার মুখে মুখে। মেরির পিতা এখন একজন বই বিক্রেতা ও প্রকাশক। তিনি ফ্রাঙ্কেস্টাইনের নতুন সংস্করণ বের করেছেন। এই বইয়ের মাধ্যমে মেরি লন্ডনে একজন লেখিকা হিসেবে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে। প্রথম প্রকাশটি বেনামে করা হয়েছিল। মেরি, তার পিতা ও জেন একত্রে ফ্রাঙ্কেস্টাইনের নাটক দেখতে গেলেন। তারা সবাই বুঝতে পারলেন মেরি এখন জনগণের কাছে একটা মুগ্ধতা ও আকর্ষণীয় নাম। একজন সাধারণ নারী কিভাবে এতটা ভয়ঙ্কর শক্তিশালী উপন্যাস লিখলেন। এর অল্পকাল পরই লর্ড বাইরন গ্রিসে মারা গেলেন। বাইরনের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকার সুবাদে তার মারা যাবার পর মেরি আরও জনপ্রিয় ও বিখ্যাত হয়ে উঠলেন। ইংরেজ বুদ্ধিজীবীদের সবাই মেরির সঙ্গে দেখা করতে চাইলেন বাইরন ও তার স্বামী শেলির ব্যাপারে জানার জন্য। এমনকি জেনও তার বন্ধুত্বের পুরনো ছন্দে ফিরে আসলেন। এক সময় মনে হচ্ছিল তিনি দূরে সরে যেতে চাইছেন। এত নামডাক হওয়া সত্ত্বেও মেরি অসুখী ছিলেন। তিনি এত বেশি মনোযোগের কেন্দ্র হতে চাইতেন না, কারণ এর ফলে তার অতীত নিয়ে নানা ধরনের গসিপ তৈরি হচ্ছিল এবং তার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছিল। তাকে যেভাবে দেখা হচ্ছিল এবং যেভাবে বিচার করা হচ্ছিল তাতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। তিনি নিজেকে আড়াল করতে চাইলেন এবং সন্তানকে লালন পালনে মনোযোগী হতে চাইলেন। তিনি সিদ্ধান্ত নিলেন জেনের কাছাকাছি চলে যাবেন। এই এলাকাটি ছিল লন্ডনেরই একটা অংশ এবং কিছুটা দূরবর্তী স্থান। এর ফলে পার্সি সেখানে জেনের সন্তানদের সাথে মিলিত হতে পারবেন। তারা একে অপরের সাথে বসবাস করতে পারবেন এবং তাদের অতীত স্মৃতিগুলো ভাগাভাগি করতে পারবেন। জেন খুবই উল্লসিত একজন নারী ছিলেন এবং মেরিকেও আসলে কিছুটা উল্লসিত হওয়া দরকার। বিনিময়ে তিনি যতটা সম্ভব জেনের জন্য কিছু করবেন। 1824 সালের গ্রীষ্মকালে
দুজনের পরিবর্তিত জীবনধারা তাদের নিজেদের কাছে আরেকবার পরিষ্কার হয়ে উঠল। এটি এখন স্পষ্ট যে হগ জেনের মন জয় করার চেষ্টা করছেন, কিন্তু হগ এতটাই বিশ্রী ও অসন্তুষ্টিকর মানুষ ছিলেন যে মেরি ভাবতেও পারলেন না জেন কিভাবে তার প্রতি সাড়া দিচ্ছে। উপরন্তু জেনের স্বামী মারা যাবার পর এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? এরপর জানুয়ারির এক সন্ধ্যায় তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। জেনের বাড়িতে ওই দিন রাতে পার্সি ও জেনের সন্তানরা খেলাধুলা করছিল। হক বাসায় আসার পর জেন মেরির উপর চূড়ান্তভাবে ক্ষেপে গেলেন। জেন এমন ভয়ঙ্কর দৃষ্টিতে মেরির দিকে তাকালেন যা আগে কখনো সে দেখেনি। জেন মেরির সঙ্গে খুব খারাপ ব্যবহার করে দ্রুত বাড়ি ছেড়ে চলে যেতে বলল। সে ধারণা করেছিল মেরি ও হগের মধ্যে সম্পর্ক রয়েছে এবং জেন আর তা চেপে রাখতে পারছিলেন না। মেরি এর আগেও লক্ষ্য করেছিল যে জেন ক্রমেই তার প্রতি শীতল হয়ে যাচ্ছে এবং তার সঙ্গ সে আর তেমন পছন্দ করছে না। জেন কেন এমন করছিল আজ তা মেরির কাছে পরিষ্কার হয়ে গেল। এত কিছুর পরও তারা বন্ধু রয়ে গেলেন। মেরি জেনের দুর্ব্যবহারকে একজন বিধবা নারীর একাকিত্বের আস্ফালন হিসেবে সহানুভূতিশীল দৃষ্টিতে দেখলেন। তিনি বুঝতে পারলেন যে জেনের একজন স্বামী দরকার। জেন হগের সন্তানকে গর্ভে ধারণ করলেন। মেরি তার খারাপ লাগা কাটিয়ে উঠতে এবং যতটা সম্ভব জেনকে সহায়তার জন্য লড়াই করছিলেন। কিন্তু এই ঘটনার পর তাদের মধ্যে দেখা সাক্ষাৎ ধীরে ধীরে কমতে শুরু করে। নিজের একাকিত্ব দূর করার জন্য মেরি এবার তরুণী ইসাবেল রবিনসনের সাথে বন্ধুত্ব করলেন। ইসাবেলেরও কারো সাহায্য দরকার ছিল, কারণ সে অবৈধভাবে একটি সন্তান জন্ম দিয়েছে। এটা যদি তার পিতার কাছে প্রকাশ পায় তবে সে তাকে ত্যায্য করবে। এই কারণে ইসাবেল তার সন্তানের কথা গোপন রাখতে চেয়েছিল। এই অবস্থা থেকে কিভাবে ইসাবেলকে উদ্ধার করা যায় তা নিয়ে মেরি কয়েক সপ্তাহ ধরে চিন্তা ভাবনা করলেন। এরপর ঠিক করলেন ইসাবেলকে প্যারিসে পাঠাবেন। সেখানে মিস ডডস নামে একজন নারী বাস করতেন। তিনি ছিলেন মূলত একজন লেসবিয়ান। ডডস সবসময় পুরুষের পোশাক পরে থাকতেন। তাকে কেউ দেখলে অতি সহজেই পুরুষ মনে করবেন। মেরি ঠিক করেন এই নারী লেসবিয়ান ডডসই ইসাবেলের স্বামী ও তার সন্তানের পিতা হিসেবে নিজেকে পরিচয় দিবেন। মেরি এই ষড়যন্ত্র নিয়ে খুবই আনন্দিত ছিলেন, কিন্তু ইসাবেলের সাথে প্যারিস যাবার আগেই একদিন বিকেলে জীবনের সবচেয়ে খারাপ সংবাদটি শুনলেন মেরি। ইসাবেল মেরির ব্যাপারে জেনের কাছে যা কিছু শুনেছিল তা তাকে বলে দিলেন। জেন ইসাবেলকে বলেছিলেন যে মেরির স্বামী শেলি কখনো স্ত্রীকে ভালোবাসতেন না। শেলি তাকে প্রশংসা করতেন, কিন্তু তার জন্য তার কোনো অনুভূতি ছিল না। তিনি যেমন নারী চেয়েছিলেন মেরি তেমন নারী ছিলেন না। বস্তুত জেন ছিলেন তার প্রকৃত ভালোবাসা। জেন ইসাবেলকে বলেছিলেন যে মেরি শেলির জীবনকে অসুখী করে তুলেছিলেন। এজন্য যেদিন তিনি নৌ ভ্রমণে বের হয়েছিলেন সেদিন তিনি মরার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন এবং শেলির মৃত্যুর জন্য মেরি কোনো না কোনোভাবে দায়ী। ইসাবেলের এই ধরনের গল্প বানানোর কোনো কারণই থাকতে পারে না, সুতরাং এগুলো জেনি তাকে বলেছে। এবার মেরি খুব গভীরভাবে এগুলো ভাবতে লাগলেন। হঠাৎ করে কিছু জিনিস তার বোধগম্য হতে শুরু করলো। শেলির মৃত্যুর পর তার ঘনিষ্ঠ বন্ধু হগ, হান্ট ও অন্যদের হঠাৎ মুখ ফিরিয়ে নেওয়ার কারণ কি? তিনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই তাদের কাছেও এসব গল্প বলেছিলেন। মাঝে মাঝে জেন মেরির দিকে এমনভাবে দৃষ্টিপাত কেন করতেন? মেরি যখন সবার মনোযোগের কেন্দ্র ছিলেন তখন কেন জেন তার দিকে অন্যরকম ভাবে তাকাতেন? কেন দুর্ব্যবহার করে জেন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? কেন জেন তাকে লন্ডনে আসা থেকে বিরত রাখার জন্য এবং সন্তানকে ত্যাগ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, যার অর্থ উত্তরাধিকার বর্জন করা? এর সবকিছুই মেরির কাছে পরিষ্কার হয়ে উঠতে লাগলো। এতগুলো বছর জেন আসলে তার বন্ধু ছিল না, ছিল প্রতিযোগী। এখন এটাও মেরির কাছে পরিষ্কার হয়ে গেল যে আসলে শেলি জেনের পেছনে ঘুরঘুর করেনি, বরং জেনি তার পোজ দিয়ে, সিনালি চাহনি দিয়ে, গিটার দিয়ে এবং নরম ব্যবহার দিয়ে সক্রিয়ভাবে শেলিকে তার প্রেমে পড়তে প্রলুব্ধ করেছিল। প্রথম থেকেই তার সবকিছু ছিল মিথ্যা। স্বামীর মৃত্যুর পর এটাই ছিল মেরির জন্য সবচেয়ে মারাত্মক আঘাত। জেন এই গল্পগুলো শুধু নিজেই বিশ্বাস করেনি, বরং অন্যদের তা বিশ্বাস করিয়েছে। মেরি খুব ভালোভাবেই জানতেন যে বছরের পর বছর ধরে তার স্বামী তাকে কতটা ভালোবেসেছিলেন। তাদের দুজনের মাঝে অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা জড়িত ছিল। শেলির মৃত্যুর জন্য যে কোনোভাবেই হোক মেরি দায়ী। এই ধরনের গল্প ছড়ানোর উদ্দেশ্য ছিল ক্ষতিকর। এটা এমন ছিল যে পুরনো কোনো ক্ষতে নতুন করে ছুরি বসানোর শামিল। মেরি তার জার্নালে লিখলেন, আমার বন্ধু মিথ্যা ও বিশ্বাসঘাতক প্রমাণিত হয়েছে। আমি কি বোকা ছিলাম না? এটা নিয়ে কয়েক মাস ধরে গভীরভাবে চিন্তাভাবনার পর মেরি চূড়ান্তভাবে
জেনের মুখোমুখি হলেন। জেন কান্নায় ভেঙে পড়লেন, একটি সিন ক্রিয়েট করলেন। মেরি জানতে চাইলেন কে তার বিশ্বাসঘাতকতার এই ভয়াবহ গল্পটি ছড়িয়ে দিচ্ছে, কিন্তু জেন সব অস্বীকার করলেন। বরং সে মেরিকে ঠান্ডা এবং মমত্বহীনতার জন্য দোষারোপ করতে লাগলেন। তবে মেরির ক্ষেত্রে এটা ছিল হঠাৎ করে স্বপ্ন থেকে জেগে ওঠার মতো। তিনি এখন জেনের নকল ক্ষোভ ভালোবাসা দেখতে লাগলেন। জেন তার নাটকীয়তা দিয়ে মেরিকে দ্বিধাগ্রস্ত করতে চাইছিলেন, কিন্তু আর ফিরে যাবার কোনো সুযোগ নাই। পরবর্তী বছরগুলোতেও মেরি জেনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করে নাই। তবে সম্পর্কটি একান্ত মেরির ইচ্ছার উপর টিকে ছিল। জেনের জীবনে ধীরে ধীরে পতিত অবস্থা দেখে মেরি অদ্ভুত ধরনের সন্তুষ্টি অনুভব করতেন। হগের সাথে তার সম্পর্ক দুর্যোগে পতিত হল। মেরি তার উপস্য ও শেলির কবিতা প্রকাশের জন্য আরও বিখ্যাত হয়ে উঠতে লাগলেন। তিনি তার সময়ের সেরা লেখক ও রাজনীতিবিদদের সঙ্গে মিশতে আরম্ভ করলেন এবং ধীরে ধীরে জেনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন। তিনি আর তাকে বিশ্বাস করলেন না। যেমনটি কয়েক বছর পর তিনি এই সম্পর্ক নিয়ে তার জার্নালে লিখেছিলেন, জীবন অসুস্থ নয় যে পর্যন্ত না আমরা অতীতের সবকিছু ভুলে যেতে ইচ্ছা করি। জেন প্রথম আমাকে এই দুর্দশাগ্রস্ত অনুভূতিতে উদ্বুদ্ধ করেছিল। অতীতের স্মৃতিকে পরিবর্তন করার মধ্যে দিয়ে সেই স্মৃতি থেকে মধুরতা কেড়ে নিয়ে পরবর্তীতে সর্পদংশন উপহার দিয়েছে। ব্যাখ্যা: চলো মনের বিভিন্ন রূপান্তর লক্ষ্য করি যা হিংসা বা ঈর্ষার জন্ম দেয়, যেটা আমরা জেন উইলিয়ামসের উদাহরণে পরিষ্কারভাবে দেখতে পাই। যখন মেরির সঙ্গে জেনের প্রথম দেখা হয়, তখনই তার মধ্যে দ্বান্দ্বিক আবেগ দেখা দেয়। একদিকে মেরিকে পছন্দ ও প্রশংসা করার মতো অনেক কিছুই ছিল। তার ছিল সুখকর আচরণ, উজ্জ্বল মেধা এবং সন্তানের প্রতি গভীর টান। তিনি বেশ উদার হতে পারতেন। অন্যদিকে তার যোগ্যতা জেনের মধ্যে গভীরভাবে ইনফেরিয়র বা অধস্তন অনুভূতির জন্ম দেয়। জেন নিজেকে তার তুলনায় অধস্তন ভাবতে থাকে। মেরির মধ্যে এমন অনেক কিছুই ছিল যা জেনের মধ্যে ছিল না, কিন্তু সে ভাবত নিজের প্রতিভার জন্য, ভালোবাসার জন্য, নিজেকে উৎসর্গ করার জন্য ও নিজের মুগ্ধকর প্রকৃতির জন্য মেরির তুলনায় তার বেশি মনোযোগ প্রাপ্য। অনিবার্যভাবে মেরির প্রতি অন্যদের আকর্ষণ তার মধ্যে হিংসা বা ঈর্ষার জন্ম দেয়। মেরির যা আছে তা পাওয়ার জন্য তার মধ্যেও আকাঙ্ক্ষা দেখা দেয়, কিন্তু ব্যাহত এগুলো বৈধভাবে বা সহজে পাওয়ার অক্ষমতা জেনের মধ্যে হিংসা বা ঈর্ষার উদ্রেক করে। হিংসা বা ঈর্ষার ফলে আঘাত করা, আহত করা বা যাকে ঈর্ষা করা হচ্ছে তার কাছ থেকে কিছু চুরি করার সুপ্ত বাসনা জন্ম দেয়, অথবা যাকে সুপেরিয়র বা শ্রেষ্ঠ মনে করা হচ্ছে তার সাথে অসাধু কিছু করলেও ঈর্ষা তা সঠিক মনে করায়। নানা কারণে জেন হিংসাকে গোপন করে বা দমন করে রেখেছিল। প্রথমত, হিংসা প্রদর্শন করা সামাজিকভাবে বিষাক্ত। এটা শত্রুতার সাথে গভীর নিরাপত্তাহীনতার প্রকাশ করে, যা মানুষকে দূরে ঠেলে দেয়। দ্বিতীয়ত, জেন ও তার স্বামী তাদের ভবিষ্যৎ জীবিকার জন্য শেলিদের ওপর নির্ভর করেছিল। যেহেতু জেন দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এডওয়ার্ডকে শেলির বন্ধু ও সহকারী বানাতে এবং নৌচালনায় পারদর্শী প্রমাণ করতে, সেহেতু তিনি হিংসাকে অবদমিত করে রেখেছিলেন। শেলি টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক উদার ছিলেন। সে কারণে মেরির সাথে শত্রুতা করলে জেনদের অর্থপ্রাপ্তির বিষয়টা হুমকির মুখে পড়ত। পরিশেষে হিংসা একটি বেদনাদায়ক আবেগ, আমাদের নিজের অধস্তনতার স্বীকৃতি। এটা এমন কিছু যা আমাদের মতো মানুষের পক্ষে বয়ে নেওয়া সম্ভব না। এটা এমন আবেগ নয় যা আমরা গভীরভাবে চিন্তাভাবনা করতে চাই। আমরা এটাকে নিজের থেকে গোপন করতে পছন্দ করি, এবং এটা যে আমাদের পদক্ষেপ নিতে প্ররোচিত করে সেই সম্পর্কে আমরা সজাগ বা সতর্ক নই। এই সমস্ত বিষয় বিবেচনা করে জেন বেশ কিছু প্রাকৃতিক বা স্বাভাবিক পদক্ষেপ নিয়েছিল। সে মেরির সাথে বন্ধুত্ব করে এবং বন্ধুত্বের বিনিময়ে কিছু সুবিধা দেয়। তার নারী চরিত্রের একটি অংশ মেরিকে পছন্দ করেছিল এবং মেরির মতো একজন বিখ্যাত মানুষ তার প্রতি মনোযোগী হওয়ায় সে কিছুটা সন্তুষ্টিও অনুভব করেছিল। জেন মনোযোগ পাওয়ার জন্য খুবই আগ্রহী ছিল। যদি সে মেরিকে বন্ধু হিসেবে পছন্দই করে থাকে, তবে কিভাবে সে মেরির প্রতি ঈর্ষাকাতর অনুভূতি কল্পনা করতে পেরেছিল? এর উত্তর হলো, তারা দুজন একত্রে যত সময় অতিবাহিত করেছে ততই তাদের মধ্যে ভারসাম্যহীনতা স্পষ্ট হয়েছে।
মেরির হ্যান্ডসাম উদার স্বামী, তার সম্ভাব্য বৃহৎ উত্তরাধিকার, লর্ড বায়রনের সাথে গভীর বন্ধুত্ব এবং সমৃদ্ধ চিন্তাভাবনা তাকে প্রচণ্ড মেধাবী করে তুলেছিল। সেই কারণে যত বেশি সময় জেন মেরির সাথে মিশছিল, তত বেশি তার মধ্যে ঈর্ষাকাতর অনুভূতির জন্ম হচ্ছিল। এই হিংসা বা ঈর্ষাকে নিজের ও অন্যদের কাছ থেকে গোপন রাখার জন্য তার পরবর্তী যৌক্তিক পদক্ষেপের প্রয়োজন হয়েছিল। তাকে মানসিকভাবে মেরিকে একজন সহানুভূতিহীন মানুষ হিসেবে ধরে নিতে বা কল্পনা করে নিতে হয়েছিল। মেরি তেমন মেধাবী নয়, সে নিছক ভাগ্যবতী। তার পিতামাতা ও আশেপাশের মানুষ যদি বিখ্যাত না হতেন, তবে তিনি কখনোই এই ভাগ্যবান অবস্থানে আসতে পারতেন না। তিনি তার খ্যাতির প্রাপ্য না, তিনি বরং একজন বিরক্তিকর মেজাজি, হতাশাবাদী, আঁকড়ে থাকা, মজাহীন একজন মানুষ। তিনি তার স্বামীর প্রতি ভালো ও প্রেমময় ছিলেন না, এমনকি তিনি একজন ভালো নারীও ছিলেন না। যেহেতু জেন মেরি সম্পর্কে এসব চিন্তাভাবনার মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেজন্য তার মধ্যে বন্ধুত্বের চেয়ে শত্রুতার মনোভাব বাড়তে থাকে। এজন্য বিশিশালীকে সক্রিয়ভাবে প্রলুব্ধ করাকে তিনি ন্যায্যতার চেয়ে বেশি কিছু মনে করেছিলেন। মেরির বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল প্রতিবার তার স্বামী জেনের কাছে মেরির ব্যাপারে অভিযোগ করেছিল। কিছু নতুন গল্প ও পর্যবেক্ষণ সহ জেন এটিকে আরও জোরদার করেন, তাদের মধ্যে ফাটলকে আরও গভীর করেন। অবশ্যই মেরির পক্ষে অন্য কোনো ব্যক্তিত্বে রূপান্তর হওয়া অসম্ভব ছিল। জেন ইচ্ছাকৃতভাবে যে সমস্ত বিষয় এড়িয়ে যান, তা হলো জেনে পরপর আদরের 2 সন্তানের মৃত্যু, মেরির প্রতি শেলির এক ধরনের উদাসীনতা এবং শেলির অন্য নারীতে আসক্ত হওয়ার অভ্যাস। কিন্তু ঈর্ষাকে ন্যায্যতা দেওয়া ও এর আলোকে ক্ষতিকর কোনো পদক্ষেপ নেওয়ার জন্য হিংসা পোষণকারী ব্যক্তি সবসময় একটা ব্যাখ্যা দাঁড় করায়। অন্য ব্যক্তি যে বৈশিষ্ট্য প্রকাশ করুক না কেন, তা সবই নেতিবাচক লক্ষণ। সে আসলে উচ্চতর স্থানের যোগ্য নয়। জেন আসলে চেয়েছিল মেরির স্বামী যেন সম্পূর্ণরূপে তার স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে তার প্রতি মনোযোগী হয়। আর শেলির মৃত্যুর পর সে তার হিংসাকে নানা রকম খারাপ গল্প বানিয়ে তা ছড়ানোর কাজে নেমে পড়ে। যেমন শেলির মৃত্যুতে মেরি দুঃখ পায়নি। একথা শোনার পর লেইফ হান্ট সহ অন্যরা মেরির কাছ থেকে দূরে সরে যায়। লন্ডনে ফিরে আসার পর মেরি ও জেন একত্র হয় এবং জেনের মধ্যে তার স্বভাব চরিত্রের ধরন পুনরায় ফিরে আসে। তারা একত্রে যত সময় পার করতে থাকে, ততই জেন দেখতে থাকে মেরির নামডাক খ্যাতি ছড়িয়ে পড়ছে, তার বন্ধুর সংখ্যা বাড়ছে, অসুবিধায় পড়া নারীদের প্রতি মেরির সহানুভূতি বাড়ছে, প্রায়ত স্বামীর স্মৃতির প্রতি তার ভক্তিও বেড়েই চলেছে। এবার জেনের মনের ভেতর মেরি সম্পর্কে আরেক ধাপ এসে হাজির হলো। মেরি আসলে ভুয়া, এখনও তার স্বামীর উত্তরাধিকার ও ধ্যান ধারণার ওপর বেঁচে আছেন। উদারতা নয়, তার প্রয়োজন দ্বারা তিনি পরিচালিত হচ্ছেন। যদি এসব অন্য মানুষরা দেখতে পেতেন। সুতরাং সে মেরির বন্ধু হককে চুরি করে নিলেন, তার স্বামীকে না পেরে এর ঝাল মেটালেন তার বন্ধুকে চুরি করার মধ্য দিয়ে। সে মেরির সম্পর্কে আজেবাজে গল্প ছড়ানো অব্যাহত রাখল, তবে এবার তাতে আরো কিছু যোগ করলো। আর তা হলো শেলির সর্বশেষ ভালোবাসা ছিল সে নিজে। শেলি তার স্ত্রীকে ভালোবাসতেন না এবং মেরি তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিলেন। লন্ডনে এইসব বাজে গল্প বলার অর্থ হলো মেরির সুনামে সর্বোচ্চ ক্ষুণ্ণ করা। বছরের পর বছর ধরে সে মেরিকে যে ব্যথা দিয়েছিল তা পরিমাপ করা কঠিন। মেরির সাথে তার স্বামীর মন কষাকষি জেনি আসলে বাড়িয়েছিল। তার কারণেই মেরিদের ঘনিষ্ঠ বন্ধুরাও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। মেরি যতই তার কাছে যেতে চাচ্ছিল, ততই সে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছিল এবং পরিশেষে চূড়ান্তভাবে বিশ্বাসঘাতকতা করেছিল। জেনের গল্প নিশ্চয়ই অনেকেই বিশ্বাস করেছিল। এই চিন্তা অনেক বছর মেরিকে কুরে কুরে খেয়েছে। একজন হিংসাকারীর দ্বারা এই ধরনের গোপন আঘাত আসতে পারে। বোঝো বা অনুধাবন করো। বেদনাদায়ক ব্যাপার হলো হিংসা বা ঈর্ষা সাধারণত বন্ধুদের মধ্যে দেখা দেয়। আমরা অনুমান করি যে সম্পর্কের মধ্যে একটা কিছু বন্ধুকে আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। কখনো কখনো আমরা বিশ্বাসঘাতকতা, অন্তর্ঘাত, আমাদের প্রতি তাদের খারাপ সমালোচনার অভিজ্ঞতা অর্জন করি এবং আমরা কখনো বুঝতে চেষ্টা করি না যে এসব ক্রিয়াকলাপকে প্ররোচিত করার পেছনে রয়েছে হিংসা বা ঈর্ষা। আমাদের বিপরীত কিছু বোঝা দরকার। প্রথম দেখাতেই যেসব মানুষ হিংসা বা ঈর্ষা অনুভব করে, তারা আমাদের বন্ধু হতে অনুপ্রাণিত হয়। জেনের মতো তারাও প্রকৃত আগ্রহ, আকর্ষণ এবং ঈর্ষার এক মিশ্র আবেগ অনুভব করে।
আর যদি আমাদের মধ্যে সত্যি কোনো গুণাবলী থাকে তবে তারা নিজেদেরকে অধস্তন অনুভব করে। আমাদের বন্ধু হয়ে ওঠার মাধ্যমে তারা তাদের নিজেদের হিংসা বা ঈর্ষাকে মুখোশে ঢেকে রাখতে পারে। ঈর্ষা কাতর ব্যক্তিরা আরো কিছু করতে পারে। তারা অতিরিক্ত মনোযোগী হয়ে উঠতে পারে, বন্ধুত্ব রক্ষায় অধৈর্য হয়ে উঠতে পারে। কিন্তু যতই তারা আমাদের কাছাকাছি বা ঘনিষ্ঠ হতে থাকে, ততই সমস্যা আরো বাড়তে থাকে, অবস্থা আরো সঙ্গীন হতে থাকে। তাদের অন্তর্নিহিত ঈর্ষা ক্রমেই আলোড়িত হতে থাকে। যেসব লক্ষণ বৈশিষ্ট্য অধস্তনতার অনুভূতিকে প্ররোচিত করে তা হলো ভালো অবস্থান, কাজের নৈতিকতা, কাজের স্বীকৃতি ইত্যাদি। এগুলো দৈনন্দিন ভিত্তিতে দেখা যায়। জেনের ক্ষেত্র থেকে আমরা দেখতে পাই ঈর্ষাকাতর ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যাখ্যা ধীরে ধীরে গঠিত হয়। ঈর্ষান্বিত ব্যক্তি ভাগ্যবান, উচ্চাকাঙ্ক্ষী। আমাদের বন্ধুত্বের ক্ষেত্রেও আমরা দেখতে পাই হিংসাকারী সবসময় আমাদের দুর্বল পয়েন্ট খুঁজে বের করে আঘাত করে। বন্ধু সেজে অন্তর্ঘাতমূলক কাজ করার জন্য তারা ভালো অবস্থানে থাকে। সঙ্গীকে চুরি করে আজেবাজে গল্প ছড়িয়ে বেড়ায়। একবার যখন তারা আঘাত করে তখন আমরা অপরাধ বোধ করি এবং দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। আমরা ধারণা করি আমি মনে হয় সত্যি এই ধরনের সমালোচনার প্রাপ্য। আমরা যদি ক্রোধান্বিত হই তবে এটা শুধুই আমাদের অপছন্দনীয় প্রকৃতির ব্যাখ্যার খোরাক যোগাবে। বন্ধুরা এসব করলে আমরা দ্বিগুণ আঘাত পাই এবং বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি বলে অনুভব করি। আমাদের আঘাতের অনুভূতি যত বেশি হয়, হিংসাকারী তত বেশি আনন্দ পায়। আমরা ধারণা বা অনুমান করতে পারি যে আঘাত বা ক্ষত করার শক্তি থাকার কারণে হিংসার শিকার ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে অসচেতনভাবে আকৃষ্ট হয়। যদিও এই ধরনের মারাত্মক বন্ধুরা অধরা এবং কৌশলী হয়, তবুও তাদেরকে চিহ্নিত করার কিছু লক্ষণ বা বৈশিষ্ট্য আছে। কাউকে দেখে তোমার প্রথম ইমপ্রেশনটা কেমন হয় তাতে গভীর মনোযোগ দেওয়ার শিক্ষা গ্রহণ করো। মেরি যদি তা করতে পারত। প্রায় কোনো ব্যক্তির সম্পর্কে আমরা অনুধাবন করি যে সে ভুয়া, কিন্তু যখন সে আবার বন্ধুত্বপূর্ণ আচরণ করে তখন আমরা তা ভুলে যাই। যারা আমাদের পছন্দ করে আমরা সব সময় তাদের প্রতি ভালো ধারণা করি। হিংসুকরা এটা জানে। বন্ধু ও নিরপেক্ষ তৃতীয় পক্ষের মতামতের উপর নির্ভর করো। মেরির অনেক বন্ধুই জেনের সম্পর্কে মুখ বুজেছিল অথবা তার কর্মকাণ্ড দেখেও না দেখার ভান করেছিল। বন্ধুর হিংসা হঠাৎ করে এক ধরনের তাকানো ও অস্বস্তিমূলক মন্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ পায়। হিংসুকরা সবসময় ধাঁধামূলক বা দ্বিধাগ্রস্তমূলক পরামর্শ দিয়ে থাকে, যা আমাদের স্বার্থের বিপরীত হলেও তাদের যুক্তির আলোকে সঠিক বলে উপস্থাপন করে। তারা চায় আমরা যাতে ভুল করি এবং আমাদের ভুল করানোর জন্য তারা উপায়ও বের করে ফেলে। আমাদের কোনো সফলতা অথবা আমরা মনোযোগের কেন্দ্রবিন্দু হলে তাদের সত্যিকার ঈর্ষার অনুভূতি বেরিয়ে আসে। কারো মধ্যে হিংসা বা ঈর্ষার লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে। ঈর্ষাপ্রবণ শ্রেণীর নাটকীয়তায় মগ্ন হওয়ার আগেই তাদেরকে চিহ্নিত করতে শেখো। ঈর্ষান্বিত আক্রমণকে প্রতিহত করার মাধ্যমে তুমি কি অর্জন করবে তা পরিমাপ করা কঠিন, কিন্তু এটা এভাবে চিন্তা করো। একজন ঈর্ষাকাতর বন্ধুর দেয়া বেদনা বহু বছর ধরে তোমার ভেতর অনুরণন হতে পারে এবং তোমাকে বিষাক্ত করে তুলতে পারে। মানব চরিত্রের প্রধান প্রধান দিক। মানুষের সমস্ত আবেগের মধ্যে ঈর্ষার চেয়ে চাতুরীপূর্ণ আর কিছু নাই। ঈর্ষা মানুষের ক্রিয়াকলাপে উদ্বুদ্ধ করে, যা উপলব্ধি করা কঠিন, অথবা অন্যের ঈর্ষা আক্রমণে আমরা যে ভুগছি তাও জানা খুবই কঠিন। এই বিষয়টি ঈর্ষাকে সামাল দেওয়া বা মোকাবেলা করার কাজটি হতাশাজনক ও বিপজ্জনক করে তোলে। ঈর্ষা যে ধরাছোঁয়ার বাইরে থাকে তার কারণ হলো আমরা ঈর্ষার অনুভূতি সরাসরি প্রকাশ করি। যদি কারো কোনো কথায় বা কাজে আমরা রাগান্বিত হই, তবে আমরা নানা কারণে রাগকে গোপন করি। তবে আমরা যে তার প্রতি শত্রুতার মনোভাব পোষণ করি সেই বিষয়ে সজাগ থাকি। অবশেষে অবাচনিক অভিব্যক্তিতে রাগ ফুটে ওঠে। যদি আমরা আমাদের রাগ অনুসারে কাজ করি, তবে যার উপর রাগান্বিত হই সে বুঝতে পারে কেন তার উপর রেগে গেছি। কিন্তু ঈর্ষা বা হিংসা সম্পূর্ণরূপে আলাদা। আমরা সকলেই ঈর্ষাবোধ করি। আমরা যা চাই তা অন্যদের মধ্যে বেশি থাকলে ঈর্ষাকাতর হই, যেমন সম্পদ, সম্মান ইত্যাদি। অন্যদের যা আছে আমরা তা প্রাপ্য। এই বোধটা আমাদের কিছুটা অসহায় করে তোলে। তবে উপরে যেভাবে আলোচিত হয়েছে, অন্যের মধ্যে যে জিনিসটাকে আমরা মূল্যবান মনে করি তা নিজের ভেতর না থাকায় জন্ম নেয়া ঈর্ষা আমাদের মনে অধস্তন ভাবনা চাপিয়ে দেয়। এই অধস্তনতা স্বীকার করা শুধু বেদনাদায়কই নয়, বরং আমরা যে অধস্তনতা অনুভব করছি তা অন্যদের জানা আরো খারাপ।
সুতরাং যখনই আমরা ঈর্ষার বেদনা অনুভব করি, তখনই আমরা তা নিজের মধ্যে লুকিয়ে ফেলার চেষ্টা করি। আমরা বলার চেষ্টা করি এটা ঈর্ষা নয়, বরং অন্যায্যতার অনুভূতির ফলে আমাদের মাঝে অসন্তুষ্টি কিংবা ক্রোধের সৃষ্টি হয়েছে। তদুপরি এটা বলার চেষ্টা করি যে অপর ব্যক্তিটি প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ নয়, বরং ভাগ্যবান, উচ্চাকাঙ্ক্ষী কিংবা অবিবেচক। এভাবে আমরা নিজেদের বুঝ দেই যে ঈর্ষা আমাদের পরিচালিত করছে না, এবং এ কারণে আমাদের মাঝে থাকা ঈর্ষা অন্যরা শনাক্ত করতে পারে না। অন্যরা কেবল আমাদের রাগ, ক্রোধ, শত্রুতামূলক সমালোচনা, বিষাক্ত প্রশংসা দেখতে বা বুঝতে পারে। প্রাচীনকালে কেউ ঈর্ষা অনুভব করলে সেই অনুসারে সহিংস প্রতিক্রিয়া দেখাতো। অন্যর যা আছে তা জোর করে কেড়ে নিত অথবা তাকে হত্যা করত। ওল্ড টেস্টামেন্ট অনুসারে ঈর্ষার কারণে কাবিল হাবিলকে হত্যা করে। ইউসুফ আলাইসাল্লামকে তার পিতা বেশি ভালোবাসার কারণে তার ভাইরা তাকে কূপের মধ্যে ফেলে দেয়। বিভিন্ন উপলক্ষে রাজা সাউল ছোট ডেভিডকে হত্যা করার চেষ্টা করেছিল। পরিশেষে হিংসার জ্বালায় মানুষ পাগল হয়ে যায়। বর্তমানে মানুষ খুব বেশি রাজনৈতিক ও অপ্রত্যক্ষ। মানুষ যে কোনো বাহ্যিক আক্রমণাত্মক তাড়নাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তারা যা অনুভব করে তা লুকিয়ে ফেলতে পারে। হিংসাকাতর সহিংসতার পরিবর্তে ঈর্ষাকাতর ব্যক্তিরা অন্তর্ঘাতমূলক কাজ করে, সম্পর্ক নষ্ট করে, সমালোচনা করে, যন্ত্রণা দেয়। আমরা আমাদের মৌলিক নিরাপত্তাহীনতাকে লক্ষ্য করে এসব করি। ক্ষতি করার মাধ্যমে তারা তাদের সামাজিক অবস্থান বজায় রাখে, কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তি বুঝতে পারে না যে ঈর্ষাকাতর ব্যক্তিটি শুধুমাত্র হিংসার দ্বারা উদ্বুদ্ধ হয়েই তার ক্ষতি করছে। ঈর্ষাকাতর ব্যক্তিরা এই কাজকে তাদের সাধারণত ভারসাম্যহীনতা বা অন্যায়ের বিরুদ্ধে সঠিক হিসেবে বিবেচনা করে। যদি কোনো ব্যক্তি আমাদের প্রতি রাগান্বিত বা ক্রোধান্বিত হয়, তবে আমরা এই রাগের কারণ অনুসন্ধান করে তার রাগ প্রশমনের উপায় বের করতে পারি অথবা প্রতিরক্ষার উপায় বের করতে পারি। কিন্তু আমরা যদি অন্তর্নিহিত ঈর্ষা দেখতে না পাই, তবে আমরা ঈর্ষাকাতর ব্যক্তির শত্রুতামূলক পদক্ষেপে দ্বিধান্বিত হয়ে পড়ি, এবং এই দ্বিধাগ্রস্ততা আমাদের বেদনাকে দ্বিগুণ করে তোলে। আমরা মনে মনে অনুভব করি, এই ব্যক্তি কেন আমার প্রতি হঠাৎ শীতল আচরণ করছে? কেন প্রকল্পটি অপ্রত্যাশিতভাবে ব্যর্থ হলো? আমি কেন বরখাস্ত হলাম? এই ব্যক্তিটি আমার বিরুদ্ধে কেন? মানব প্রকৃতির শিক্ষার্থী হিসেবে তোমার কাজ হলো ঈর্ষাকে শনাক্ত ক্ষেত্রে নিজেকে পারদর্শী করে তোলা। মানুষকে বিশ্লেষণ করার ক্ষেত্রে তোমাকে নির্মম হতে হবে এবং কি মানুষকে অনুপ্রাণিত করে তার মূলে যেতে হবে। হিংসার কারণ মানুষ যেসব লক্ষণ প্রকাশ করে তা বোঝা কঠিন, কিন্তু এগুলোর উপস্থিতি রয়েছে এবং তুমি কিছু প্রচেষ্টা ও সূক্ষ্ম বিচক্ষণতার মাধ্যমে এর ভাষা আয়ত্ত করতে পারবে। এটাকে বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ হিসেবে দেখো। এটাকে একবার শনাক্ত করতে পারলে তুমি আর দ্বিধাগ্রস্ত হবে না। অন্তর্দৃষ্টি দিয়ে তুমি বুঝতে পারবে যে তুমি হিংসাত্মক আক্রমণের শিকার হয়েছ এবং এর ফলে তুমি এ থেকে পরিত্রাণ পেতে পারবে। তুমি এই ধরনের ঈর্ষার আক্রমণের লক্ষণ আগেই বুঝতে পারবে, তাতে তুমি এটাকে প্রশমিত করতে অথবা প্রতিহত করতে সমর্থ হবে। অন্যের ঈর্ষার আক্রমণের বেদনা বুঝতে পারার মাধ্যমে তুমি নিজেকে আবেগজনিত ক্ষতি, যা দীর্ঘস্থায়ী হয়, তা থেকে রক্ষা পাবে। এই সক্ষমতা তোমাকে ভ্রমগ্রস্ত ব্যক্তি হওয়া থেকে রক্ষা করবে। তুমি তোমার আসল ও প্রকৃত বন্ধু এবং সহকর্মীদের থেকে মারাত্মক ও ভুয়া বন্ধু এবং সহকর্মীদের বেছে বের করতে সমর্থ করে তুলবে। নিজেকে আবেগের সূক্ষ্মতায় নিমগ্ন করার আগে পরোক্ষ ও সক্রিয় ঈর্ষার মধ্যে পার্থক্য করাই হলো গুরুত্বপূর্ণ। প্রতিদিন আমরা সবাই অনিবার্যভাবে ঈর্ষার বেদনা কিছুটা অনুভব করি। যেমনটি আমাদের চারপাশের মানুষকে অবচেতনভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারি, তাদের হয়তো আরো বেশি। সামাজিক জীবনের এটি একটি সত্য বিষয় যে কিছু মানুষ সম্পদ, বুদ্ধিমত্তা এবং অন্যান্য গুণাগুণের ক্ষেত্রে আমাদের চেয়ে শ্রেষ্ঠ। এই যন্ত্রণা যদি সচেতনতার স্তরে উঠে আসে এবং কিছুটা তীব্র হয়, তবে আমরা আবেগের বহিঃপ্রকাশ হিসেবে আঘাতকারী অথবা নিচু মানসিকতার কিছু বলে ফেলতে পারি। তবে যেহেতু সাধারণত আমরা হিংসার পরোক্ষ রূপ অনুভব করি, সেহেতু আমরা কিছু করি না যাতে বন্ধু কিংবা সহকর্মীর সাথে আমাদের সম্পর্ককে খুব একটা ক্ষতি করে। অন্যের পরোক্ষ ঈর্ষা শনাক্তের ক্ষেত্রে একজন সামাজিক প্রাণী হিসেবে তোমার এটা সহ্য করা উচিত। মাঝে মাঝে এই পরোক্ষ ঈর্ষা সক্রিয় হয়ে ওঠে। অন্তর্নিহিত অধস্ততার বোধ খুবই শক্তিশালী হয় এবং এটা শত্রুতার দিকে ধাবিত করে। এটা একটা মন্তব্যের মাধ্যমে প্রশমিত হয় না,
দীর্ঘ সময় ধরে ঈর্ষাকাতর কারো সাথে একত্রে থাকা খুবই বেদনাদায়ক ও হতাশাজনক। যাকে ঈর্ষা করা হয় তার বিপক্ষে ক্রোধকে সঠিক মনে করা অনেক জোরালো হয়। ঈর্ষা অনুসারে কাজ করে অন্যকে ক্ষতি করার মাধ্যমে সন্তুষ্টি আনায়ন, যেটা জেন করেছিল, খুবই ক্ষণস্থায়ী। কারণ ঈর্ষাকাতর ব্যক্তি সর্বদা ঈর্ষা করার নতুন কিছু খুঁজে বের করে। তোমার লক্ষ্য হলো বিপজ্জনক হওয়ার আগেই হিংসা বা ঈর্ষার তীব্র রূপের লক্ষণ বা বৈশিষ্ট্য শনাক্ত করা। 3 ভাবে তুমি এটা করতে পারো। ঈর্ষার লক্ষণ বৈশিষ্ট্য শনাক্ত করার শিক্ষা গ্রহণ করে যেসব মানুষ ঈর্ষা দ্বারা প্ররোচিত হয়ে পদক্ষেপ নেওয়ার ঝোঁক প্রবণ, তাদের সম্পর্কে সজাগ হয়ে এবং যেসব পরিবেশ পরিস্থিতি ও ক্রিয়াকলাপ মানুষের মধ্যে সক্রিয় ঈর্ষাকে ত্বরান্বিত করে তা বোঝার মাধ্যমে। ঈর্ষার দ্বারা প্ররোচিত হয়ে করা সব ক্রিয়াকলাপকে তুমি কখনোই দেখতে পাবে না, কারণ মানুষ ঈর্ষাকে লুকিয়ে রাখতে খুবই পারদর্শী। ঈর্ষা বা হিংসার লক্ষণ বৈশিষ্ট্য। যদিও হিংসা বা ঈর্ষার লক্ষণগুলো খুবই সূক্ষ্ম, তবে এটার বহিঃপ্রকাশ হবেই। তুমি যদি পর্যবেক্ষণ করো তবে লক্ষণগুলো শনাক্ত করতে সক্ষম হবে। তুমি হিংসা বা ঈর্ষার ক্ষেত্রে নিচের লক্ষণ ও ধরনগুলোর সমাহার খুঁজে পাবে। অতি ক্ষুদ্র অভিব্যক্তি। যখন মানুষ প্রথম হিংসা বা ঈর্ষা অনুভব করে তখন তারা তা প্রকাশ করতে চায়, অর্থাৎ প্রাথমিকভাবে হিংসাকারী তাদের ঈর্ষা প্রকাশপ্রবণ হয়ে থাকে, তবে পরবর্তী সময়ে তারা সহজে হিংসা প্রকাশ করে না। সে কারণে প্রথম অভিব্যক্তি প্রায় সর্বোচ্চ নিখুঁত হয় এবং এই ক্ষেত্রে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত। চোখের সাথে হিংসা বেশি সম্পর্কিত বা সংযুক্ত। হিংসার প্রাচীন অর্থ চোখে মন্দ চাহনির সাথে সম্পর্কিত এবং এটা বিশ্বাস যে একটি মন্দ দৃষ্টি প্রকৃতপক্ষে অভিশাপ ও শারীরিক ক্ষতি বয়ে আনতে পারে। চোখ হলো বলার নির্দেশক। হিংসাকাতর একটি ক্ষুদ্র অভিব্যক্তি পুরো মুখমণ্ডলকে প্রভাবান্বিত করে। তুমি হিংসাকাতর ব্যক্তির চোখে মুহূর্তের মধ্যে বিরক্তিকর ভাব দেখতে পাবে। একটি চাহনি যা শত্রুতার স্পর্শপূর্ণ। এটা একটা শিশুর চাহনির মতো যে প্রতারণা বোধ করে। হিংসাকাতর চাহনির সাথে সাথে তাদের মুখের কোণগুলো প্রায় নিচের দিকে নেমে যায়, নাক কুঁচকে যায়, থুতনিটা একটু উদ্গত হয়। এমতো অবস্থায় ঈর্ষাকাতর ব্যক্তির চাহনি 1 বা 2 সেকেন্ডের বেশি হবে না। এর পরপরই সে একটা সংকুচিত নকল হাসি দেবে। ওই চাহনিটা হঠাৎ করে তোমার নজরে পড়তে পারে যদি তুমি ঠিক সময়ে তার দিকে মুখ ফেরাতে পারো, অথবা তাদের দিকে না তাকিয়েও তুমি অনুভব করতে পারো যে অগ্নি নেত্রে তারা তোমার দিকে তাকিয়ে আছে। হিংসাকারীর লক্ষণ ও চাহনি দ্রুত শনাক্তের জন্য জার্মান দার্শনিক আর্থার স্কোপেনহর 1788 থেকে 1860 একটি পন্থার কথা বলেছেন। তুমি যাকে তোমার প্রতি হিংসাকারী হিসেবে সন্দেহ করো তাকে তোমার সফলতার কথা বলো, যেমন তাকে তোমার পদোন্নতি, নতুন আকর্ষণীয় প্রেমের গল্প বলো। তুমি তার মধ্যে খুব দ্রুত একটি অসন্তুষ্টির অভিব্যক্তি লক্ষ্য করবে। তোমাকে স্বাগত জানালেও তাদের কণ্ঠে এক ধরনের টান টান ভাব অনুভব করবে। একইভাবে তোমার কোনো খারাপ খবর তাদের বলো, খবরটি শোনার পর তাদের যে অভিব্যক্তি হবে তাতে দেখবে অতি সূক্ষ্মভাবে তাদের মধ্যে আনন্দের লক্ষণ ফুটে উঠেছে। মুহূর্তের জন্য তাদের চোখ জ্বলজ্বল করে উঠবে। যারা অন্যকে হিংসা করে তাদের খারাপ খবরে হিংসাকারীরা উল্লাস চেপে রাখতে পারে না। যদি তুমি এই ধরনের চাহনি বা নজর কারো মধ্যে প্রথম কয়েকবার মুখোমুখি হয়েই দেখতে পারো এবং এটা যদি একবারের বেশি হয়, তাহলে বুঝবে তোমার জীবনে বিপজ্জনক একজন হিংসাকারী প্রবেশ করতে যাচ্ছে। বিষাক্ত প্রশংসা। হিংসাকারী বড় ধরনের আঘাতের আগে ছোট ছোট ঈর্ষান্বিত আঘাত করে, যেমন কোনো বিরূপ মন্তব্য করতে পারে। সংশয় বা দ্বিধান্বিত প্রশংসা হলো এই শ্রেণীর সাধারণ বা বহুল প্রচলিত লক্ষণ। ধরো তুমি একটি প্রকল্প শেষ করলে, যেমন একটি বই, একটি সিনেমা অথবা সৃষ্টিশীল কোনো কিছু করলে এবং সাধারণ মানুষের ইতিবাচক সাড়াও পেলে, কিন্তু হিংসাকারীরা এমন একটি প্রশংসাসূচক মন্তব্য করবে যার অর্থ দাঁড়াবে তুমি বোধহয় টাকার জন্যই কাজটি করেছ, অন্য কিছু নয়। তুমি কাজ এবং এর পেছনে শ্রমের জন্য প্রশংসা চাও, অন্য কিছুর জন্য নয়, কিন্তু হিংসাকারীরা ইঙ্গিত করবে যে তুমি কাজটি করেছো শুধুই অর্থের জন্য এবং তুমি তা পেয়ে গেছো। তুমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে। তারা এমনভাবে তোমার প্রশংসা করবে যে তুমি অস্বস্তি অনুভব করবে। এই ধরনের প্রশংসা বাণী তাদের মুখ থেকে এমন মুহূর্তে আসবে যখন তোমার দ্বিধা ও ক্ষতি দ্বিগুণ হবে। একইভাবে তোমাকে সফল না করার জন্য যারা তোমাকে খুব কম পছন্দ করে
সেসব দর্শকদের তারা ডেকে আনবে। অথবা তুমি যাকে বা যেটাকে ইতিমধ্যে হারিয়ে ফেলেছ, হিংসাকারীরা তার প্রশংসা করতে পারে। যেমন তারা বলতে পারে, তোমার আগের বাড়িটা অনেক সুন্দর ছিল। তাদের এই কথাগুলো শুনতে সহমর্মিতার মনে হলেও তাতে আসলে অস্বস্তিকর প্রভাব থাকে। বিষাক্ত প্রশংসা সর্বদা হিংসা নির্দেশ করে। তারা প্রশংসা করার প্রয়োজনীয়তা অনুভব করে, কিন্তু যা এটাকে প্রভাবিত করে তা হলো তাদের অন্তর্নিহিত শত্রুতার মনোভাব। যদি তাদের এইভাবে প্রশংসা করার অভ্যাস থাকে, যদি তুমি এটার অভিজ্ঞতা বারবার লাভ করো, তবে বুঝতে হবে এটা এমন কিছুর নির্দেশক যা তাদের অভ্যন্তরে তীব্রভাবে তাড়িত হচ্ছে। গীবত বা নিন্দা করা। যদি মানুষ প্রচুর পরিমাণে পরচর্চা করা পছন্দ করে, বিশেষ করে সাধারণ পরিচিতদের সাথে, তবে তুমি নিশ্চিত থাকো যে তারা তোমার সম্পর্কে পরচর্চা করছে। পরচর্চা হলো ঈর্ষার ঢাকনা স্বরূপ একটি সুবিধাজনক উপায়, যার মাধ্যমে মানুষ বিদ্বেষপরায়ণ গল্পগুজব প্রকাশ করে। যখন তারা অন্যের সম্পর্কে তাদের পেছনে কথা বলে, তখন তুমি লক্ষ্য করবে তাদের চোখ দুটি জ্বলজ্বল করে এবং তাদের কণ্ঠ প্রাণবন্ত হয়ে ওঠে। তারা সাধারণত পরিচিতদের সম্পর্কে যে কোনো ধরনের ইতিবাচক প্রতিবেদন টেনে বের করবে। তাদের পরচর্চার থিমটি হলো, কেউই প্রকৃতপক্ষে মহৎ নয়, মানুষ যে ভান ধরে আসলে তারা তা নয়। যদি তারা তোমার সম্পর্কে নেতিবাচক সূক্ষ্ম কোনো কিছু প্রচার করে, তবে তোমার অ্যান্টেনাকে সক্রিয় করার জন্য এই একটা উদাহরণই যথেষ্ট। এক্ষেত্রে সক্রিয় হিংসা যে ইঙ্গিত দেয় তা হলো তারা তোমার বন্ধু এবং তারা তাদের অন্তর্নিহিত বিদ্বেষ নিজের ভেতর রাখার পরিবর্তে তৃতীয় কোনো পক্ষের কাছে প্রকাশ করে দেয়। যদি তুমি লক্ষ্য করো তোমার কোনো বন্ধু বা সহকর্মী কোনো কারণ ছাড়াই তোমার সাথে হঠাৎ করে আগের চেয়ে শীতল আচরণ করছে, তবে এই ধরনের পরচর্চা হতে পারে এর উৎস। যে কোনো ঘটনায় সিরিয়াল পরচর্চাকারীরা অনুগত ও বিশ্বাসযোগ্য বন্ধু হয় না। পুশ ও পুল ফ্যাক্টর। আমরা জেন উইলিয়ামসের গল্পে যেমন দেখেছি, প্রায় ঈর্ষাকারীরা বন্ধুত্ব ও ঘনিষ্ঠতাকে হিংসা প্রকাশের উপায় হিসেবে ব্যবহার করে। তারা তোমার বন্ধু হওয়ার জন্য অস্বাভাবিক উৎসাহ প্রদর্শন করবে। তারা তোমার প্রতি তাদের মনোযোগ দিয়ে তোমাকে সন্তুষ্ট করবে। যদি তুমি কোনোভাবে নিরাপত্তাহীন হও, তবে এর বিশাল প্রভাব পড়বে। তারা সম্পর্কের প্রথম দিকেই প্রবল আবেগ নিয়ে তোমার প্রশংসা করবে। ঘনিষ্ঠ হওয়ার কারণে তারা তোমার সম্পর্কে সবকিছু জানতে বা সংগ্রহ করতে সক্ষম হবে এবং তোমার দুর্বল দিকগুলো খুঁজে বের করবে। তুমি যখন আবেগীয়ভাবে তাদের সাথে সম্পর্কিত হবে, তখন হঠাৎ করেই তারা তোমার সমালোচনা করে বসবে। এই সমালোচনা হবে বিভ্রান্তিকর। তুমি যা করেছো তার সাথে এর কোনো সম্পর্ক থাকবে না, তবুও তুমি নিজের ভেতর অপরাধ বোধ করবে। সমালোচনা করার পর তারা আবার সম্পর্কের প্রথম দিকে যেমন উষ্ণ ছিল তেমন হয়ে পড়বে। তাদের এই ধরনের আচরণের পুনরাবৃত্তি ঘটতে থাকবে। তুমি তাদের উষ্ণ বন্ধুত্ব এবং মাঝে মাঝে তারা যে তোমাকে বেদনা দেবে তার ফাঁদে আটকে যাবে। সমালোচনার সময় তারা তোমার চরিত্রের কোনো ত্রুটি বিচ্যুতিকে প্রকাশ করে দিতে ওস্তাদ, অথবা এমন কথা বলবে যার জন্য তোমাকে অনুশোচনা করতে হবে। তারা এগুলো অর্থাৎ তোমার ত্রুটি বিচ্যুতির উপরই বেশি জোর দেবে। তারা আইনজীবীর মতো মনে হয় যেন তোমার বিরুদ্ধে কোনো মামলা সাজাচ্ছে। এসবের কারণে যখন তুমি তাদেরও সমালোচনা করবে অথবা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে, তখন তারা অন্যদের কাছে বলে বেড়াবে এর দায় সম্পূর্ণরূপে তোমার। তুমি তাদের অতীত সম্পর্ক লক্ষ্য করলে দেখবে খুব নাটকীয়ভাবে তারা তাদের সম্পর্কগুলো নষ্ট করেছে এবং এর জন্য দায় সবসময় অপর পক্ষকে দিয়েছে। সম্পর্কের ক্ষেত্রে ভুল ত্রুটি যা ছিল তা সবসময় অপর পক্ষের ঘাড়ে চাপিয়েছে। এই ধরনের মানুষের আচরণ বিবেচনা করা কঠিন, কারণ কিছু গুণাবলীর জন্য তারা তাদের ঈর্ষা করে, তাদের সাথে বন্ধুত্ব করে এবং তাদেরকে আবার সূক্ষ্মভাবে মানসিক যন্ত্রণা দেয়। সাধারণভাবে তোমার প্রতি সমালোচনা যা আন্তরিক বলে মনে হয় কিন্তু তোমার কোনো কাজের সরাসরি সমালোচনা নয়, তাই হলো ঈর্ষার লক্ষণ। লোকজন নেতিবাচক কিছু দিয়ে তোমাকে বোকা এবং অভিভূত করতে চায়, একই সাথে তোমাকে আঘাত দিতে চায়, আবার তাদের ঈর্ষার চিহ্নকেও ঢেকে রাখতে চায়। হিংসা বা ঈর্ষাকাতর শ্রেণীর প্রকারভেদ। মনোবিশ্লেষক মেনালি ক্লেইন 1882 থেকে 1960 এর মতানুসারে নির্দিষ্ট ধরনের কিছু মানুষ সারা জীবন ধরে হিংসা বা ঈর্ষা বোধ করার ঝোঁক প্রবণ হয়ে থাকেন। তাদের মধ্যে এই প্রবণতা শুরু হয় খুব অল্প বয়স, অর্থাৎ শিশু বয়স থেকে। শিশু বয়সে জীবনের প্রথম কয়েক সপ্তাহ ও মাসে একটি শিশু ও তার মা কখনো একে অপর থেকে বিচ্ছিন্ন থাকে না, অর্থাৎ মা ও শিশু সার্বক্ষণিকভাবে একত্রে থাকে। কিন্তু যখন বয়স বাড়তে থাকে
তখন শিশুকে অনেক সময় দীর্ঘ সময়ের জন্য মা ছাড়া থাকার জন্য নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। এটা তার জন্য বেদনাদায়ক হলেও নিজেকে মানিয়ে নিতে হয়। যাই হোক, কিছু শিশু মায়ের কাছ থেকে অল্প সময়ের জন্য বিচ্ছিন্ন থাকার ক্ষেত্রে অতি সংবেদনশীল হয়ে পড়ে। তারা খুব বেশি মনোযোগ পাওয়ার ক্ষেত্রে অতি লোভী হয়। বাড়িতে বাবার উপস্থিতির ক্ষেত্রে তারা খুব সজাগ থাকে, কারণ মায়ের মনোযোগ পাওয়ার ক্ষেত্রে তারা পিতার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়। অর্থাৎ এই ধরনের শিশুরা মনে করে তার মায়ের মনোযোগ সম্ভবত তাদের পিতাকেন্দ্রিক হয়ে যাচ্ছে। মায়ের মনোযোগ পাওয়ার ক্ষেত্রে তারা তাদের অন্যান্য ভাই বোনদের সাথেও প্রতিযোগিতায় লিপ্ত হয়। মনে হয় এক্ষেত্রে তাদের ভাই বোনও যেন তাদের শত্রু। ক্লেইন শিশুদের নিয়ে গবেষণার ক্ষেত্রে বিশেষত্ব অর্জন করেছিলেন। তিনি লক্ষ্য করেন যে মায়ের মনোযোগ পাওয়ার ক্ষেত্রে কিছু শিশু তাদের পিতা ও ভাই বোনদের সাথে বিরাট মাত্রায় অসন্তুষ্টি বোধ করে ও বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে। আবার কিছু কিছু পিতামাতা সন্তানদের ভালোবাসা ও সুবিধা দেওয়ার ক্ষেত্রে পক্ষপাত করে, ঈর্ষাকে উস্কে দিতে পারে। এই ক্ষেত্রে পক্ষপাতহীনতার শিকার শিশু নিজেকে বঞ্চিত ভাবে। সে ভাবে পিতামাতা তাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে না, ফলে সে অসন্তুষ্টিতে ভোগে। এই থেকে তাদের মধ্যে ঈর্ষার জন্ম নেয়। একটা ধরন তাদের মধ্যে সারা জীবনের জন্য গেঁথে যায়। তাদের সব ইতিবাচক অভিজ্ঞতা নষ্ট হয়ে যায়। তাদের ভেতর থেকে সুস্থ বোধ হারিয়ে যায়। তারা মনে করে অন্যরা তাদের সাথে প্রতারণা করছে। পরবর্তীতে এই মনোভাবই তাদের নিয়ন্ত্রণ করে। শিশুকালে আমাদের প্রায় সবাই অনুভব করি অন্যরা আমাদের থেকে বেশি মনোযোগ পাচ্ছে। মনোযোগটা আমাদের প্রাপ্য ছিল, কিন্তু অন্য মুহূর্তের অনস্বীকার্য ভালোবাসা ও কৃতজ্ঞতার অভিজ্ঞতায় আমরা নিজেদের মধ্যে ভারসাম্য আনতে সক্ষম হই। বয়স বাড়ার সাথে সাথে আমরা এই ইতিবাচক আবেগকে আমাদের ভাইবোন, শিক্ষক, প্রশ্রয়দাতা, বন্ধু, ভালোবাসার মানুষ এবং সঙ্গীদের মধ্যে সঞ্চারিত করতে পারি। কিন্তু যারা ঈর্ষাপ্রবণ, তারা জীবনে একইভাবে অভিজ্ঞতা অর্জন করে না। এর পরিবর্তে তারা তাদের প্রাথমিক ঈর্ষা ও বিদ্বেষপূর্ণ মনোভাবকে অন্যদের ওপর ঝাড়ে, বিশেষ করে যারা তাদের ক্ষতি করে তাদের উপর। তাদের সন্তুষ্টি ও কৃতজ্ঞতার মুহূর্ত খুবই কম। তারা নিজেকে সবসময় বলে, আমার আরো প্রয়োজন, আমি আরো বেশি পাই। যেহেতু ঈর্ষা একটি বেদনাদায়ক অনুভূতি, সেহেতু এই ধরনের লোকেরা এই অনুভূতিকে পূরণ করা অথবা দমিয়ে রাখার জন্য জীবনব্যাপী কিছু কৌশল গ্রহণ করে, যা তাদের সারা জীবন জ্বালায়। তারা পৃথিবীর ভালো যে কোনো কিছুকে হেয় করে। এর অর্থ তাদের মধ্যে আসলে ঈর্ষা করার মতো কিছু নেই, অথবা তারা চূড়ান্তভাবে স্বাধীন বা আলাদা হয়ে যায়। চূড়ান্ত পর্যায়ে তারা নিজেদেরকে অবমূল্যায়ন করে। তারা জীবনে ভালো কিছুর প্রাপ্যতা আশা করে না। সুতরাং তারা মর্যাদা ও অন্যদের মনোযোগ পাওয়ার জন্য প্রতিযোগিতা করার প্রয়োজনীয়তা অনুভব করে না। ক্লেইনের মতানুসারে এই সাধারণ কৌশলগুলো ভঙ্গুর প্রকৃতির হয় এবং চাপের মুখে ভেঙে পড়ে। এতে তাদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়, তাদের মধ্যে হতাশাবোধের জন্ম হয় এবং তাদের অহংবোধ আহত হয়। শিশুকালে তারা যে ঈর্ষার অভিজ্ঞতা অর্জন করে তা তাদের মধ্যে সর্বদা সুপ্ত অবস্থায় থাকে এবং অন্যদের প্রতি নিক্ষিপ্ত হতে প্রস্তুত থাকে। তারা সোজাসুজি ঈর্ষা বা হিংসা করার লোক খোঁজে, যাতে তারা তাদের প্রাথমিক জীবনের অনুভূতির অভিজ্ঞতা আবারও অর্জন করতে পারে। মনোজাগতিক গঠন অনুসারে তারা নির্দিষ্ট ধরনের বা শ্রেণীর ঈর্ষাকারী। প্রথম দিকে এসব ঈর্ষাকারীর ধরন চিহ্নিত করতে পারা সুবিধাজনক। তারা তাদের ঈর্ষা নিয়ে যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে। নিচে 5 শ্রেণীর ঈর্ষাকারীর সম্পর্কে বর্ণনা করা হলো। সাম্যবাদী। প্রথম সাক্ষাতে সাম্যবাদীদেরকে তোমার আনন্দদায়ক এবং আকর্ষণীয় বলে মনে হবে। তারা সাধারণত দুষ্টুমিপূর্ণ, রসিকতাপ্রবণ, ক্ষমতাবানদের পটিয়ে ফেলতে এবং তাদের দাম্ভিকতা চুপসে দিতে খুবই পটু। তারা অপরের প্রতি সহানুভূতিশীলতার ক্ষেত্রে অন্য মানুষের চেয়ে যে জায়গায় আলাদা, তা হলো তারা মৃতদের ব্যতীত জীবিত কারোর শ্রেষ্ঠত্ব স্বীকার করে না বা মূল্যায়ন করে না। তাদের খুবই ভঙ্গুর প্রকৃতির অহংবোধ থাকে। তারা অধস্ততার অনুভূতির প্রতি অতিমাত্রায় সংবেদনশীল। যারা সফল হয়েছে তাদের প্রতি তারা প্রাথমিকভাবে যে ঈর্ষা বোধ করে তা খুব দ্রুতই আবার ক্রোধ দ্বারা ঢেকে ফেলতে পারে। তারা তাদের নিরাপত্তাহীনতাকে প্রশমন করতে শ্রেষ্ঠত্বকে অন্যায্যতার সাথে সম্পর্কিত করে। তুমি লক্ষ্য করবে, যদিও তারা অন্যদের খুব সহজে দমিয়ে রাখতে পারে, কিন্তু তারা তাদের ক্ষেত্রে কোনো কৌতুককে সহজভাবে নেয় না। তাদের বিদ্রুপকারী রসিকতার পাশাপাশি তুমি এই ধরনের লোকজনকে চিহ্নিত করতে পারবে। তারা কিভাবে কথা বলে তা দেখো। যেমন তারা সবসময় নিজেদের জীবনের অপ্রাপ্তি ও অন্যায্যতার কথা বলবে। তাদের কোনো দোষ নেই, তারা খুব
পেশাদারিত্বের সাথে সমালোচনা করে। তারা যাদের ঈর্ষা করে তাদেরকে কাঁদাতে এটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। তাদের লক্ষ্য হলো সবাইকে হীন করা। তারা শুধু ক্ষমতাবান ও অর্জনকারীদেরই তাদের সমতায় আনার চেষ্টা করে না, এর পাশাপাশি যারা ভালো সময় পার করছে, যারা মজা ও আনন্দ করছে, তাদেরকেও সাম্যবাদীরা নিজেদের আনার চেষ্টা করে। এই শ্রেণীর সম্পর্কে সতর্ক হও, বিশেষ করে কর্মক্ষেত্রে, কারণ তারা তোমার ভেতরে থাকা অন্যকে ছাড়িয়ে যাবার তাড়নার জন্য তোমাকে অপরাধ বোধে পোড়াবে। তারা পরোক্ষ আক্রমণাত্মক মন্তব্য দিয়ে শুরু করবে। এক্ষেত্রে তারা উচ্চাকাঙ্ক্ষা শব্দ ব্যবহার করবে। তুমিও সম্ভবত নিপীড়িত শ্রেণীর অন্তর্গত হবে। তারা তোমাকে বিশ্রী ও বেদনাদায়ক উপায়ে সমালোচনা করবে। তারা তোমার কাজকে অন্তর্ঘাতমূলক করবে। স্বঘোষিত কুরে বা অলস লোক। বর্তমান বিশ্বে অনেক মানুষই ন্যায়সঙ্গতভাবে অনুভব করে জীবনে তারা সফলতা ও ভালো জিনিস লাভের অধিকারী, কিন্তু তারা স্বাভাবিকভাবেই বুঝতে পারে এর জন্য আত্মোৎসর্গ ও কঠোর পরিশ্রম প্রয়োজন। কিছু মানুষ ভাবে তারা মনোযোগ ও জীবনে বেশি বেশি পুরস্কার লাভের যোগ্য, যেন স্বাভাবিকভাবে এগুলো তাদেরই জন্য। এই স্বঘোষিত কুরে লোকেরা সাধারণত নার্সিস্ট বা আত্মকামী বা আত্মকেন্দ্রিক হয়। এই কুরে লোকেরা যা চায় তা পাওয়ার সক্ষমতার ব্যাপারে গভীর অভ্যন্তরে নিরাপত্তাহীনতা অনুভব করে। এ কারণেই তারা সত্যিকার অর্থে কখনো সঠিক শৃঙ্খলা বিকশিত করতে পারে না। যখন তারা উচ্চ সফলতা অর্জনকারীদের সংস্পর্শে যায়, যারা কঠোর পরিশ্রম করে এবং কাজের জন্য সত্যিকার শ্রদ্ধা অর্জন করে, তখন তারা নিজের সম্পর্কে সন্দেহের বিষয়ে সজাগ হয়ে ওঠে এবং এটাকে দমন করে রাখার চেষ্টা করে। তারা দ্রুত হিংসা থেকে শত্রুতার দিকে ধাবিত হয়। ক্রিস্টোফার রেন ১৬৩২ থেকে ১৭২৩ নামে একজন বিখ্যাত বিজ্ঞানী ও স্থপতি ছিলেন। তিনি তার সময়ে ইংল্যান্ডের সেরা একজন প্রতিভাধর ব্যক্তি ছিলেন। কাজের প্রতি আন্তরিকতা, উদ্যম, দক্ষতা সহ নানা কারণে সবাই তাকে ভালোবাসত। কিন্তু একজন মানুষ তাকে হিংসা বা ঈর্ষা করতেন। তিনি হলেন উইলিয়াম টালম্যান। তিনি ছিলেন রেনের সহকারী। টালম্যান বিশ্বাস করতেন তার এবং রেনের কাজ বদলে নেওয়া উচিত। তার নিজের ব্যাপারে সে খুব উচ্চ ধারণা পোষণ করত, তবে সে মূলত একজন অলস ব্যক্তি ছিলেন। রেনের দুটি প্রকল্পে দুর্ঘটনা ঘটায় বেশ কয়েকজন শ্রমিক নিহত হন। তারপর টালম্যান এই দুর্ঘটনার জন্য তার বস রেনকে অভিযুক্ত করলেন। তিনি অভিযোগ করলেন যে রেন উদাসীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এর পাশাপাশি সে রেনের দীর্ঘ ক্যারিয়ারে আর কি কি ভুল করেছে তা খুঁটে খুঁটে বের করতে লাগলেন। সে বলার চেষ্টা করতে লাগলো যে রেন যে খ্যাতি অর্জন করেছে আসলে সে তার যোগ্য নয়। রেনের সম্মানহানির জন্য সে কয়েক বছর ধরে রেনের বিরুদ্ধে প্রচার চালাতে লাগলো। সে বলার চেষ্টা করতে লাগলো যে রেন টাকার জন্য উদাসীন এবং তাকে শুধুই বিখ্যাত করা হয়েছে। সে জল এমনভাবে ঘোলা করল যে অবশেষে রাজা তার মতো একজন কম মেধাবীকে বেশ কিছু কাজের দায়িত্ব দিলেন। এটা রেনকে ক্রোধে উন্মাদ করে তুলেছিল। টালম্যান রেনের অনেক আবিষ্কার চুরি করে এবং একীভূত করে এগিয়ে যেতে লাগলো। টালম্যানের সাথে কুরুচিপূর্ণ এই যুদ্ধের একটা আবেগীয় প্রভাব রেনের ওপর পড়েছিল, যা দীর্ঘদিন স্থায়ী হয়েছিল। কর্মক্ষেত্রে যারা কাজের চেয়ে নিজের মুগ্ধতা ও রাজনৈতিক পরিচয় দিয়ে তাদের অবস্থান বজায় রাখতে চান, তাদের ব্যাপারে অতিরিক্ত সতর্ক হও। যারা কঠোর পরিশ্রম করেন ও সেই অনুযায়ী ফলাফল পান, তারা তাদের ব্যাপারে ঈর্ষা ও ঘৃণাপ্রবণ হন। তারা কোনো সতর্কতা ছাড়াই তোমার নিন্দা ও অন্তর্ঘাতমূলক কাজ করবে। মর্যাদার প্রতি আসক্ত ব্যক্তি। সামাজিক প্রাণী হিসেবে আমরা মানুষ যে কোনো গ্রুপে নিজেদের পদমর্যাদা ও অবস্থানের বিষয়ে খুবই সংবেদনশীল। আমরা যে মনোযোগ ও সম্মান লাভ করি তার ভিত্তিতে মর্যাদা পরিমাপ করি। আমরা প্রতিনিয়ত পার্থক্য পর্যবেক্ষণ করি এবং অন্যদের সাথে নিজেদের তুলনা করি। তবে কিছু ব্যক্তির জন্য সামাজিক অবস্থান পরিমাপের জন্য মর্যাদা অনেক কিছু। তাদের নিজস্ব মূল্য নির্ধারণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই ধরনের পদমর্যাদা ভক্ত লোকদের লক্ষ্য করতে পারবে তাদের প্রশ্ন শুনে। যেমন তারা তোমাকে প্রশ্ন করবে, তুমি কত টাকা রোজগার করো, তোমার বাড়ি আছে কিনা, তুমি সবসময় বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত করো নাকি, ইত্যাদি। তারা এসব প্রশ্ন করে নিজেদেরকে তোমার সাথে তুলনা করার জন্য। যদি তাদের থেকে তোমার সামাজিক মর্যাদা বেশি হয়, তবে তারা তোমার সফলতার প্রশংসা করে তাদের ঈর্ষা প্রকাশ করবে। তুমি যদি তাদের সমবয়সী হও, তবে তাদের সাথে কাজ করো। তবে তোমার কোনো ধরনের সুযোগ সুবিধা পাওয়ার লক্ষণ যা তাদের নাই, তাকে তারা অবজ্ঞা করবে।
তারা তোমাকে সুকৌশলে আক্রমণ করবে এবং তোমার অবস্থানকে হ্রাস করবে। যেসব মানুষ সবকিছু বস্তুগত চিন্তাধারা দিয়ে বিবেচনা করে, তাদেরকে মর্যাদার প্রতি আসক্ত ব্যক্তি হিসেবে শনাক্ত করো। যখন তারা তোমার পরিধেয় বস্ত্র অথবা তোমার কার নিয়ে মন্তব্য করে, তখন দেখবে তারা সৌন্দর্যের চেয়ে এর দামের উপর ফোকাস করবে, অর্থাৎ তারা অর্থমূল্য দিয়ে বিচার করবে। তারা যখন এসব নিয়ে কথা বলবে, তখন তাদের আচরণের মধ্যে একটা শিশুসুলভ ভাব লক্ষ্য করবে, যেন তারা কোনো পারিবারিক নাটক জীবন্ত করছে, যেখানে সে তার ভাই বোন, যারা তার তুলনায় ভালো কিছু পেয়েছে, তাদের দ্বারা প্রতারিত হয়েছে। তাদের পুরনো গাড়ি অথবা মলিন পোশাক দেখে বোকা হলো না। এই শ্রেণীরা প্রায় নিখুঁত সাধু ও আদর্শবাদী ভাবধারার মাধ্যমে তাদের মর্যাদাকে বিপরীত দিকে নির্দেশ করার চেষ্টা করে। তারা গোপনে বিলাসিতার জন্য লালায়িত থাকে, যা তারা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পায় না। যদি তুমি এই শ্রেণীর সংস্পর্শে আসো, তবে তোমার যা আছে তা গোপন করে রাখার চেষ্টা করো, নচেত তা তাদের ঈর্ষাকে বাড়িয়ে দেবে। এবং যেভাবে পারো তাদের জিনিসপত্র, দক্ষতা ও মর্যাদা নিয়ে কথা বলো। অনুরক্তকারী বা সংযুক্তকারী। আদালত বা দরবারের মতো ক্ষমতাকেন্দ্রিক কোনো পরিবেশে তুমি অবশ্যম্ভাবীভাবে কিছু লোককে দেখবে, যারা ক্ষমতাবান ও সফল মানুষের প্রতি আকৃষ্ট হয়। প্রশংসার জন্য নয়, বরং সুপ্ত ঈর্ষার কারণে হয়। তারা ক্ষমতাধর ব্যক্তির বন্ধু বা সহযোগী হিসেবে সংযুক্ত হওয়ার জন্য একটা উপায় বের করে ফেলে। তারা নিজেদেরকে ব্যবহার উপযোগী করে তোলে। তারা কিছু গুণাবলীর জন্য তাদের বসকে হয়তো প্রশংসা করবে, কিন্তু তাদের গভীর অভ্যন্তরে তারা বিশ্বাস করে বস যে মনোযোগ পাচ্ছে, তা আসলে সেও পাওয়ার যোগ্য বা অধিকারী। কোনো ধরনের কঠোর পরিশ্রম ছাড়াই তারা যতই সফলতা লাভকারীদের আশেপাশে যায়, ততই এই অনুভূতি তাদের যন্ত্রণা দেয়। তারা মনে করে যে তাদেরও তো মেধা আছে, স্বপ্ন আছে, কিন্তু কেন সে যার জন্য কাজ করছে সেই শুধু সুবিধা পায়? তারা অতিরিক্ত তোষামোদের আড়ালে তাদের হিংসা বা ঈর্ষাকে গোপন করে রাখতে দক্ষ। এই শ্রেণীরা নিজেদেরকে সফলতা লাভকারী বা ক্ষমতাধরদের সাথে সংযুক্ত করে, কারণ তারা তাদের সুনাম বা সম্পদ নষ্ট করতে এবং তাকে আহত করতে চায়। এতে তারা কিছুটা হলেও সন্তুষ্টি লাভ করে। যে কোনো উপায়ে ক্ষতি করার মানুষে তারা ক্ষমতাধর লোকের প্রতি আকৃষ্ট হয়। বিখ্যাত মার্কিন তেজানো গায়িকা সেলেনার এক সময়কার ম্যানেজার ইয়োলান্ডা এই শ্রেণীর সবচেয়ে বড় উদাহরণ। তিনি ম্যানেজার হওয়ার আগে সেলেনা ফ্যান ক্লাব চালু করেন, এরপর নিজেকে ধীরে ধীরে সেলেনার সাথে সংযুক্ত করেন এবং তার কাপড়ের ব্যবসার ম্যানেজার হন। আস্তে আস্তে আরও ক্ষমতা অর্জন করেন। সে সেলেনার বিশাল ভক্ত হিসেবে নিজেকে উপস্থাপন করে, কিন্তু তার গভীর অভ্যন্তরে সেলেনার জনপ্রিয়তা ও অর্থের প্রতি এক ধরনের ঈর্ষা কাজ করতে থাকে। ফলে সালদিভার সেলেনার কাপড়ের ব্যবসা থেকে অর্থ আত্মসাৎ করতে শুরু করে এবং এটাকে সে ন্যায্য বলে মনে করে। কিন্তু একসময় সেলেনার বাবা তা ধরে ফেলেন। তখন সালদিভার আরও ঈর্ষান্বিত হয়ে বড় ধরনের চক্রান্ত করে ১৯৯৫ সালে সেলেনাকে হত্যা করে। এই শ্রেণীর একটা লক্ষণ বা বৈশিষ্ট্য আছে, যা সব ঈর্ষাপরায়ণ ব্যক্তির মতো একই রকম। তাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার বোধ নাই। তারা তাদের ভেতরের আহ্বান জানে না। তারা অনেক কিছু করতে পারে, তারা চিন্তা করে এবং প্রায় বিভিন্ন কাজের চেষ্টা করে। তারা এদিক ওদিক ঘোরাফেরা করে এবং ভেতরে শূন্যতা অনুভব করে। যারা জীবনের একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে, তারা স্বভাবজাতভাবে তাদের ঈর্ষা করে। তারা এই ধরনের ব্যক্তির সাথে নিজেকে সংযুক্ত করতে অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়, কারণ তাদের যা নাই তা তারা ওই ব্যক্তির কাছ থেকে পাওয়ার ইচ্ছা করে ও তাদেরকে ক্ষতি করার উদ্দেশ্যে। সাধারণভাবে যারা তোমার সাথে সংযুক্ত হওয়ার জন্য প্রচণ্ডভাবে আগ্রহী, নিজেকে তোমার কোনো কাজে লাগানোর জন্য অধীর, তাদের ব্যাপারে সতর্ক হও। তারা তাদের যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে নয়, বরং তাদের তোষামোদী ও মনোযোগ দিয়ে তোমার সাথে সম্পর্ক করার চেষ্টা করে। তাদের আক্রমণের ধরন হলো, তারা তোমার সম্পর্কে তথ্য জোগাড় করবে, যাতে তোমার সুনাম নষ্ট করার জন্য তারা তা প্রকাশ করতে পারে এবং গসিপ হিসেবে ছড়িয়ে দিতে পারে। আনন্দদায়ক আচরণের চেয়ে যাদের অভিজ্ঞতা বেশি, তাদেরকে কাজে নেয়ার শিক্ষা গ্রহণ করো। অনিরাপদ দক্ষ নিয়ন্ত্রক বা কর্তা। কিছু মানুষের ক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানো তাদের আত্ম অভিমতকে বৈধতা দেয় এবং তাদের আত্মমর্যাদাকে বাড়ায়। কিন্তু কিছু আছে যারা খুবই উদ্বিগ্ন। উচ্চ পদ বা অবস্থান তাদের নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে দেয়, যা তারা গোপন করে রাখতে যত্নবান। গোপনে তারা ভাবে তারা কি আসলে এই পদ বা দায়-দায়িত্বের যোগ্য। তারা ঈর্ষাকাতর নজর দিয়ে তাদের চেয়ে বেশি মেধাবী বা কম মেধাবীদের দিকে তাকায়। যদি তুমি এই ধরনের বসকে আত্মবিশ্বাসী হিসেবে অনুমান করে তার জন্য কাজ করো, তবে পরবর্তীতে গোমর যখন ফাঁস হবে, তখন কি ভাববে? এই লোকটা কিভাবে বস হলো? তুমি অতিরিক্ত পরিশ্রম করে তাকে মুগ্ধ করার চেষ্টা করবে। তাকে দেখাতে চাইবে তুমি একজন যোগ্য ব্যক্তি। কিন্তু এর ফল কি হবে জানো?
কিছুদিন বা কয়েক মাস পর হঠাৎ দেখবে তুমি বরখাস্ত হয়ে গেছো অথবা তোমাকে পদোন্নতি দেওয়া হয়েছে। তুমি বুঝতেই পারবে না কেন তোমাকে বরখাস্ত করা হয়েছে। তুমি আগে বুঝতেই পারবে না যে তুমি একজন নিরাপত্তাহীন বোধের মানুষের সাথে কাজ কারবার করছো এবং অজান্তেই তার ঈর্ষাকে বাড়িয়ে দিচ্ছ। তারা গোপনে তোমার যৌবন, তোমার শক্তি, তোমার অঙ্গীকার এবং তোমার প্রতিভাকে ঈর্ষা করবে। এমনকি যেটা আরো খারাপ সেটা হলো, তুমি যদি তাদের তুলনায় সামাজিকভাবে বেশি গ্রহণযোগ্য হও, তবে সেক্ষেত্রেও তারা তোমাকে ঈর্ষা করবে। তোমাকে বরখাস্ত বা পদোন্নতি করার জন্য তারা একটা ব্যাখ্যা দাঁড় করাবে যার সত্যতা তুমি কোনোদিনই আবিষ্কার করতে পারবে না। ২০ বছর ধরে ডিজনির সিইও পদে থাকা ক্ষমতাধর ব্যক্তি মাইকেল এইজনার এই শ্রেণীর মানুষ ছিলেন। ১৯৯৫ সালে তিনি তার ২ নম্বর ব্যক্তি ও ফিল্ম স্টুডিওর হেড জেফ্রি কাটজেনবার্গকে বরখাস্ত করেন। আপাতদৃষ্টিতে বরখাস্তের কারণ দেখানো হয়েছিল জেফ্রির রুক্ষ বা কর্কশ ব্যক্তিত্ব। তিনি টিম সদস্যের যোগ্য না বলে বলা হয়েছিল। কিন্তু সত্যটা হলো, জেফ্রি তার অবস্থানে ব্যাপক সফলতা লাভ করেছিল। তার তত্ত্বাবধানে নির্মিত ফিল্মগুলোই ডিজনির আয়ের বড় উৎস হয়ে দাঁড়িয়েছিল। তার হাতের সোনালি ছোঁয়া ছিল। এইজনার কখনোই এটা স্বীকার করে নাই, বরং তিনি জেফ্রির প্রতিভার জন্য তাকে ঈর্ষা করতেন এবং এই ঈর্ষাকে শত্রুতা বা বিদ্বেষে রূপান্তর করেন। নতুন ও সৃষ্টিশীল লোক নিয়ে আসার পর তাদের সাথেও তার এই স্বভাবের ধরনের পুনরাবৃত্তি ঘটেছিল। যারা তোমার উপরে আছে তাদের ঈর্ষা ও নিরাপত্তাহীনতা বোধের লক্ষণের দিকে মনোযোগ দাও। অদ্ভুত কারণে তাদের বরখাস্ত করার রেকর্ড আছে। তোমার ভালো কাজে তাদেরকে সুখী মনে হয় না, তাদের আস্থা অর্জনের চেষ্টা করো। তোমার উজ্জ্বল উৎকৃষ্ট ধারণাগুলো তাদের ধারণা বলে চালিয়ে দাও। তোমার কঠোর পরিশ্রমের ফলকে তাদের কৃতিত্ব হিসেবে নিতে দাও। তোমার সফলতার সময় অবশ্যই আসবে, তবে অজান্তেই তাদের নিরাপত্তাহীনতাকে উদ্দীপ্ত করে তোমার সফলতা আনতে পারবে না। ঈর্ষার কারণ, যদিও নির্দিষ্ট ধরনের মানুষ বেশি ঈর্ষাপ্রবণ, তবুও তোমাকে অবশ্যই সচেতন থাকতে হবে যে পরিস্থিতি তাদের ঈর্ষাকে উদ্দীপ্ত করে। সেই প্রবণতা যে কারোর মধ্যেই থাকতে পারে। এই সব পরিস্থিতিতে তোমাকে অবশ্যই অতিরিক্ত সতর্ক হতে হবে। সবচেয়ে সাধারণ ঈর্ষাবর্ধক হলো তোমার মর্যাদার হঠাৎ পরিবর্তন। একটা বন্ধুবান্ধব ও সমবয়সীদের সাথে তোমার সম্পর্ক বদল করে দেবে। বিশেষ করে এটা তোমার নিজের পেশার লোকদের ক্ষেত্রে সত্য। এটা দীর্ঘকাল ধরে পরিচিত একটা সত্য। যেমন হেসিওড ৮ম শতাব্দীতে উল্লেখ করেছিলেন, একজন কুমার অন্য কুমারকে, কারিগর অন্য কারিগরকে, লেখক অন্য লেখককে ঈর্ষা করে। তুমি যদি সফলতা লাভ করো, তবে তোমার ফিল্ডে অন্য যারা এমন সফলতা লাভের প্রত্যাশী এবং এর জন্য সংগ্রাম করছে, তারা তোমাকে ঈর্ষা করবেই। এই বিষয়ে তোমাকে অবশ্যই যৌক্তিকভাবে ধৈর্যশীল হতে হবে, কারণ চিত্র যদি বিপরীত হতো তাহলে তুমিও একই রকম ঈর্ষা অনুভব করতে। তাদের অস্পষ্ট প্রশংসা ও অবগুণ্ঠিত সমালোচনাকে ব্যক্তিগতভাবে নিও না, কিন্তু সতর্ক থেকো, কারণ সমবয়সী ঈর্ষাকাতররা সক্রিয় ও বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই জাতীয় পরিস্থিতিতে তুমি যা করতে পারো তা হলো স্বপ্রণোদিত হয়ে হাস্যরসিকতা করতে পারো এবং তোমার সফলতার প্রতি মানুষের দৃষ্টি আকৃষ্ট করো না। বলার চেষ্টা করবে যে এটা খানিকটা ভাগ্যের কারণে হয়েছে। বস্তুত যারা তোমার সফলতায় ঈর্ষা করে, তাদের সাথে তোমার সফলতা নিয়ে আলাপ আলোচনার সময় সর্বদা ভাগ্যের উপর জোর দেবে। তোমার নিকটতম জনদের জন্য তাদের সফলতার সংগ্রামে যতটা পারো সহায়তার প্রস্তাব দেবে, তবে তা যেন পৃষ্ঠপোষকতা না বোঝায়। একইভাবে একজন লেখকের সামনে কখনো অন্য লেখকের প্রশংসা করো না, অথবা একজন শিল্পীর সামনে আরেকজন শিল্পীর প্রশংসা করবে না। তবে যার প্রশংসা করছো সে যদি মারা যায়, তবে তা করতে পারো। যদি তুমি সমবয়সীদের মধ্যে সক্রিয় ঈর্ষা শনাক্ত করতে সক্ষম হও, তবে যতটা সম্ভব তাদের থেকে দূরে দূরে থাকো। যেসব মানুষের বয়স বাড়ছে, তাদের ক্যারিয়ার নিম্নগামী হচ্ছে, কিন্তু অহংবোধটা এখনো রয়েছে এবং ভেতরে ভেতরে ঈর্ষা প্রবণতা রয়েছে, তাদের কথা স্মরণ রেখো। কখনো কখনো মানুষের প্রাকৃতিক বৈশিষ্ট্য ও প্রতিভা ঈর্ষার তীব্রতাকে বাড়িয়ে দেয়। আমরা কোনো ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠার চেষ্টা করতে পারি, কিন্তু আমরা আমাদের শরীরবৃত্তিকে পুনর্গঠন করতে পারি না। কিছু মানুষ ভালো চেহারা, অ্যাথলেটিক দক্ষতা, অস্বাভাবিকভাবে স্পষ্ট কল্পনাশক্তি অথবা উন্মুক্ত ও উদারতা বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। যদি প্রাকৃতিক উপহার বা বৈশিষ্ট্যের সাথে সাথে মানুষ ভালো কর্ম, নৈতিকতা ও ভালো ভাগ্যের অধিকারী হয়, তবে তারা যেখানেই যাক সেখানেই ঈর্ষার শিকার হবে। এই শ্রেণীর জন্য পরিস্থিতি আরও খারাপ করে তোলে যদি তারা সরল হয়। তারা নিজেরা অন্যের প্রতি ঈর্ষা অনুভব করে না, সুতরাং তারা আবেগ সম্পর্কে মোটেই বুঝতে পারে না। বিপদ সম্পর্কে অসচেতন হওয়ার কারণে তারা স্বাভাবিকভাবেই তাদের প্রতিভা প্রদর্শন করে এবং এতে তাদের প্রতি ঈর্ষা আরও বেড়ে যায়। মেরি শেলির মধ্যে
প্রাকৃতিক এই উপহারগুলোর সমাহার ঘটেছিল। তার মধ্যে উজ্জ্বল কল্পনাশক্তি, বুদ্ধিবৃত্তিক সক্ষমতার শ্রেষ্ঠত্ব ও সরলতার সমাহার ঘটেছিল। সবচেয়ে খারাপ হলো ঈর্ষাকারীরা, যারা ঈর্ষাবোধ করে না, অর্থাৎ ঈর্ষামুক্ত, তাদেরকে খুবই অপছন্দ করে। এটা তাদের ঈর্ষাকাতরতাকে স্পষ্টভাবে দ্বিগুণ প্রতীয়মান করে এবং আঘাত ও আহত করার আকাঙ্ক্ষাকে উদ্দীপ্ত করে। যদি তোমার ভেতর প্রকৃতির এমন কোনো দান অর্থাৎ গুণাবলী থাকে যা তোমাকে অন্যদের থেকে উচ্চ অবস্থানে নিয়ে যায়, তবে তোমাকে অবশ্যই এর বিপদ সম্পর্কে সতর্ক হতে হবে এবং এ জাতীয় প্রতিভা ফুটিয়ে তোলা এড়িয়ে চলতে হবে। এর পরিবর্তে তুমি মানুষের ঈর্ষাকে ভোঁতা করতে কৌশলগতভাবে তোমার কিছু ত্রুটি বিচ্যুতি তুলে ধরবে এবং তোমার স্বাভাবিক শ্রেষ্ঠত্বকে আড়াল করে ফেলবে। নারীদের মধ্যে কেউ যদি সফলতা ও খ্যাতি লাভ করে, তবে তারাই বেশি মাত্রায় ঈর্ষা ও শত্রুতামূলক মনোভাবের আক্রমণের শিকার হন। প্রায়ই আমরা এমন লোকেদের প্রশংসা করতে পছন্দ করি যারা জীবনে বড় কিছু অর্জন করে। প্রশংসা হলো হিংসার বিপরীত। আমরা তাদের শ্রেষ্ঠত্বের মোকাবেলায় ব্যক্তিগতভাবে কোনো চ্যালেঞ্জ বা নিরাপত্তাহীনতা বোধ করি না। আমরা তাদের অনুকরণ করে থাকি। ভালো কিছু অর্জন করার জন্য আমরা তাদের ব্যবহারও হয়তো করে থাকি, কিন্তু দুর্ভাগ্যক্রমে সফল মহিলাদের ক্ষেত্রে এটি খুব কমই ঘটে। বড়জোর কিছু অর্জনকারী বা বিরাট সাফল্য লাভকারী মহিলা অন্য মহিলা পুরুষ উভয়ের মাঝেই অধস্তনতার বোধ ঢুকিয়ে দেয়। এই বোধটাই তাদের মধ্যে ঈর্ষা ও শত্রুতার মনোভাবের জন্ম দেয়, প্রশংসার নয়। কোকো চ্যানেল তার সবসময় সবচেয়ে বড় সফল ব্যবসায়ী নারী ছিলেন। তিনি সারা জীবন এই ধরনের ঈর্ষার শিকার হয়েছেন। সফল নারীদের এই ধরনের বেদনা সারা জীবন বইতে হয়। যদি তুমি এই ধরনের ঈর্ষার কবলে পড়ো, তবে তোমার সর্বোচ্চ কৌশল হবে তোমার আবেগকে নিয়ন্ত্রণ করা। যদি তুমি তীব্র প্রতিক্রিয়া দেখাও, তবে ঈর্ষাকাতর ব্যক্তি তোমার সমালোচনা করার একটা অজুহাত পাবে, হিংসা করার একটা ন্যায্যতাও পাবে, তোমাকে আরও নাটকীয়তায় জড়িয়ে ফেলবে। যে কোনো মূল্যে তোমার সুরক্ষা বজায় রাখো। যদি সম্ভব হয় তাদের থেকে দূরে থাকো, তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করো। তোমার অধীনে কাজ করলে বরখাস্ত করো, যা সম্ভব হয় তাই করো। কখনোই কল্পনা করো না যে তুমি ভঙ্গুর সম্পর্ককে মেরামত করতে বা জোড়া লাগাতে পারবে। তোমার চেষ্টার এই উদারতা তাদের অধস্তনতার বোধকে আরও বাড়িয়ে দেবে। তারা আবারও নিজেদেরকে বিমুখ করে রাখবে। যে কোনো উপায়ে তোমার নিজেকে তাদের নানা রকমের গসিপ থেকে রক্ষা করো, কিন্তু প্রতিশোধের আশ্রয় নিও না। সেরা কৌশল হলো দূর থেকে তাদের ঠান্ডা বিষ নিয়ে জাবর কাটতে দেখো। তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাদের দীর্ঘস্থায়ী দুঃখই তাদের বড় শাস্তি। পরিশেষে তুমি কল্পনা করতে পারো যে বর্তমান আধুনিক বিশ্বে হিংসা বা ঈর্ষা একটা বিরল ঘটনা। এটাকে আদিম বৈশিষ্ট্য, শিশুসুলভ আবেগ মনে করতে পারো। আমরা একটা অত্যাধুনিক বিশ্বে বাস করছি। তদুপরি বেশিরভাগ লোকই ঈর্ষাকে একটা সামাজিক ফ্যাক্টর হিসেবে আলোচনা বা বিশ্লেষণ করে না। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে ঈর্ষা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিরাজমান। এর বড় কারণ হলো সামাজিক মাধ্যম। সামাজিক মাধ্যমে আমরা প্রতিনিয়ত বন্ধু, বন্ধুর বন্ধু এবং সেলিব্রিটিদের জীবনধারা সম্পর্কে জানতে পারি। আমরা তাদের জীবনের খুঁটিনাটি সব বিষয় জানতে পারি না। তারা উচ্চমাত্রার আদর্শায়িত ভাবমূর্তি উপস্থাপন করে। আমরা শুধু তাদের জীবনের সবচেয়ে আকর্ষণীয় ভাবমূর্তি, তাদের বন্ধু ও সন্তানদের আনন্দিত চেহারা, তারা যেসব মুগ্ধকর মানুষের সাথে সাক্ষাৎ করে, সেসব বড় বড় প্রকল্পের সাথে তারা জড়িত হয় এবং তাদের প্রচেষ্টার সফলতার উদাহরণ দেখতে পাই। আমরা কি প্রচুর মজা পাই? আমরা কি তাদের মতো পরিপূর্ণতা পাই? সাধারণত আমরা বিশ্বাস করি আমরা সবাই ভালো জীবন পাওয়ার অধিকারী, কিন্তু আমাদের সহকর্মীদের অর্জন যদি বেশি হয়, তবে এর জন্য আমরা অবশ্যই কাউকে বা কোনো কিছুকেই দায়ী করি। এই ক্ষেত্রে আমরা সাধারণত অসন্তুষ্টিকর বোধ অনুভব করি। নিম্নমাত্রার ঈর্ষা সবসময় আমাদের মধ্যে থাকে। এটা তীব্রতর হওয়ার সুযোগের অপেক্ষায় থাকে। যদি আমরা অপরের মাঝে বিশেষ কিছু পাঠ করি বা দেখতে পাই, তবে তা আমাদের নিরাপত্তাহীনতাকে বাড়িয়ে দেয়, তীব্রতর করে তোলে। একটা বড় গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়া এই ধরনের ঈর্ষা একটা রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। স্বার্থপর রাজনৈতিক নেতারা একটি গ্রুপের এই ঈর্ষাকে অপর দল মানুষের বিপক্ষে উস্কে দিতে পারে। মানুষ তাদের অন্তর্নিহিত ঈর্ষার মাধ্যমে একত্রিত হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে এটাকে কেউ নাও স্বীকার করতে পারে। জনসাধারণের ঈর্ষা দ্রুত কোনো পাবলিক ফিগারের বিরুদ্ধে চলে যেতে পারে। ক্ষমতাধর কারো বিরুদ্ধে কোনো গসিপ শিল্পে পরিণত হয়। আমরা যদি আমাদের চারপাশের পরোক্ষ ঈর্ষাকারীদের ব্যাপারে সচেতন না হই, তাহলে তাদের ঈর্ষা মারাত্মক বা তীব্র হয়ে উঠতে পারে। আমাদের অবশ্যই বুঝতে হবে যে এই ধরনের ঈর্ষা সাধারণত বন্ধু, সহকর্মী এবং জনসাধারণ থেকে আসতে পারে। বর্তমানে এইরকম উত্তপ্ত সামাজিক পরিবেশে ঈর্ষাকাতর ব্যক্তিদের লক্ষণ চিহ্নিত করা শিখতে পারা ও তা বিকশিত করা
নিশ্চিতভাবে একটি গুরুত্বপূর্ণ ও জটিল দক্ষতা। যেহেতু আমরা সবাই ঈর্ষা অনুভব করার প্রতি ঝোঁকপ্রবণ, সেহেতু এই ধরনের আবেগকে কিভাবে ম্যানেজ করতে হয় তা আমাদের শিখতে হবে। ঈর্ষাকে ইতিবাচক ও উৎপাদনশীল কিছুতে রূপান্তর করা শিখতে হবে। ঈর্ষার বাইরে বেশিরভাগ মানুষের মতো তুমিও অস্বীকার করো যে তুমি কখনো ঈর্ষা অনুভব করছো। যদি তুমি এটা অস্বীকার করো, তবে তুমি নিজের সাথে সততা দেখাচ্ছ না। উপরে যেভাবে বর্ণনা করা হয়েছে, তুমি কেবলমাত্র তোমার ক্রোধ বা বিরক্তিকর অনুভূতি সম্পর্কে সচেতন থাকো। প্রাথমিকভাবে এগুলোই তোমার ঈর্ষার যন্ত্রণাকে ঢেকে রাখে। তোমার ভেতর প্রথমে যে আবেগ বৃদ্ধি পায় তা দেখার প্রাকৃতিক প্রতিরোধকে অতিক্রম করতে হবে। আমরা সবাই নিজেকে অন্যের সাথে তুলনা করি। আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের চেয়ে শ্রেষ্ঠদের দেখে অস্থির বোধ করি। ফলে আমরা আমাদের মাঝে ঈর্ষা বোধ করি। এটা আমাদের চরিত্রের অদ্ভুত দিক। গবেষণায় দেখা গেছে বানর ঈর্ষা অনুভব করে। তুমি একটি সহজ পরীক্ষা দিয়ে শুরু করতে পারো। ভবিষ্যতে তুমি যখন তোমার ফিল্ডে অন্য কারো হঠাৎ সফলতার কথা শুনবে, তখন তুমি লক্ষ্য করবে তুমিও তা পাওয়ার জন্য অনিবার্যভাবে ঈর্ষাবোধ করছো এবং পরবর্তীতে তার প্রতি শত্রুতার মনোভাব অনুভব করছো। এটা খুব দ্রুত এবং তুমি এই রূপান্তরকে মিস করতে পারো, কিন্তু তোমাকে এটা ধরার চেষ্টা করতে পারে। এই আবেগের মধ্যে দিয়ে যাওয়া, অর্থাৎ ঈর্ষার আবেগ অনুভব করা স্বাভাবিক। নিজেকে পর্যবেক্ষণ করলে এবং এই ধরনের আরও বেশি উদাহরণ লক্ষ্য করলে তা তোমাকে ঈর্ষার প্রতিক্রিয়ার বাইরে চলে যেতে সহায়তা করবে। চলো আমরা বাস্তববাদী হই। অন্যের সাথে নিজেদের তুলনা করার বাধ্যবাধকতা থেকে আমরা কখনোই বেরোতে পারবো না। এটা অসম্ভব। সামাজিক জীব হিসেবে এটা আমাদের প্রকৃতিতে গেঁথে আছে। পরবর্তীতে আমাদের যা আশা করতে হবে তা হলো তুলনা করার এই প্রবণতাকে ধীরে ধীরে ইতিবাচক, উৎপাদনশীল ও সমাজের পক্ষের কিছুতে রূপান্তর করতে হবে। এটা অর্জনের জন্য নিম্নের 4টি অনুশীলন তোমাকে সহায়তা করবে। তুমি যাকে ঈর্ষা করো তার কাছাকাছি হও। আপেক্ষিক ঘনিষ্ঠতায় ঈর্ষা বলিষ্ঠ হয়। কর্পোরেট পরিবেশ, পরিবার, প্রতিবেশী অথবা সমবয়সী একটি গ্রুপে যেখানে লোকজনের একে অপরের সাথে প্রতিদিন দেখা সাক্ষাৎ হয়, কিন্তু লোকজন সাধারণত তাদের সমস্যা গোপন করে রাখে এবং মানুষের সামনে তাদের সুন্দর বহিরাবরণ প্রকাশ করে। আমরা শুধু তাদের বিজয় দেখতে পারি। নতুন সম্পর্ক ও উজ্জ্বল ধারণা তাদের জীবনে সোনার খনির অবতারণা করবে বলে শুনতে পারি। কিন্তু যদি আমরা তাদের কাছাকাছি যাই, ঘনিষ্ঠ হই, তবে দেখতে পাবো তাদের জীবনেও ঝগড়াঝাটি আছে। হয়তো সেও খারাপ কোনো কর্তার আন্ডারে চাকরি করছে। তাহলে আমরা তাদেরকে আর হিংসা বা ঈর্ষা করার তেমন কারণ খুঁজে পাব না। বাইরে থেকে যাই মনে হোক, আসলে কোনো কিছুই নিখুঁত না। আমরা যদি ঘনিষ্ঠভাবে কিছু দেখি, তাহলে দেখব আগের ধারণা ভুল। তুমি যে পরিবারকে ঈর্ষা করো এবং তাদের যা আছে তা পেতে চাও, সেই পরিবারের সাথে কিছু সময় ব্যয় করো। তাহলে তুমি তোমার মতামতকে পুনর্মূল্যায়ন করতে পারবে। যদি কোনো মানুষের বেশি খ্যাতি ও মনোযোগ পাওয়াকে তুমি হিংসা করো, তবে মনে রেখো এটা তার জন্য অনেক শত্রুতার জন্ম দিয়েছে, যা তার জন্য অনেক বেদনাদায়ক। সম্পদশালী লোকেরা বেশিরভাগ ক্ষেত্রেই দুর্দশাগ্রস্ত বা হতভাগ্য হন। ধনকুবের অ্যারিস্টটল ওনাসিসের 1906 থেকে 1975 জীবনের শেষ 10 বছরের যে কোনো একটা বিবরণ পড়ো। তিনি ইতিহাসের সেরা ধনীদের একজন ছিলেন। তিনি বিবাহ করেছিলেন গ্ল্যামারাত জ্যাকুলিন কেনেডিকে। তুমি দেখো সম্পদ কিভাবে তার জীবনে দুঃস্বপ্ন বয়ে এনেছিল, এমনকি সম্পদের কারণে তার সন্তানরাও নষ্ট হয়ে গিয়েছিল। কাছাকাছি যাওয়ার দুটি প্রক্রিয়া আছে। একদিকে মানুষের উপস্থিত বহিরাবরণ বা বাহ্যিক চেহারার পেছনে তাকানোর চেষ্টা করো। অন্যদিকে তার অবস্থানের সাথে যে অসুবিধাগুলো জড়িত আছে তা কল্পনা করার চেষ্টা করো। তাহলে বাহ্যিক চেহারা বা ঈর্ষা করার মতো পরিস্থিতির সাথে বাস্তবতার কোনো মিলই খুঁজে পাবে না। যারা মহৎ, তুমি তাদের অর্জন বা কর্তৃত্বকে খাটো করছো না, বরং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তুমি মানুষের ব্যক্তিগত জীবনে থাকা জিনিসপত্র যাকে ঈর্ষা করছো তা প্রশমিত করছো। বেশি নয়, যাদের কম আছে তাদের সাথে নিজেকে তুলনা করো। যাদের তোমার চেয়ে বেশি আছে তুমি সাধারণত তাদের দিকেই নজর দাও, কিন্তু যাদের তোমার তুলনায় কম আছে তাদের দিকে নজর দেওয়াই বুদ্ধিমানের কাজ। এই জাতীয় তুলনা করার জন্য তোমার সামনে প্রচুর লোক আছে। তারা তোমার থেকে কঠোর পরিবেশে বাস করে। তাদেরকে বড় বড় হুমকি মোকাবেলা করে চলতে হয় এবং তোমার ভবিষ্যৎ সম্পর্কে গভীরতর নিরাপত্তাহীনতার বোধ রয়েছে। তুমি তোমার যে বন্ধু খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাতে পারো।
এতে তুমি শুধু তাদের প্রতি সহানুভূতিশীলই হবে না, বরং তোমার যা কিছু আছে তাতে কৃতজ্ঞতা বোধ করবে। হিংসা বা ঈর্ষা প্রতিরোধে এই ধরনের কৃতজ্ঞতা বোধ হলো মহাঔষধ। অনুশীলন করার জন্য তুমি তোমার জীবনের ইতিবাচক দিক ও জিনিসগুলো লিখে রাখতে পারো, যেমন যারা তোমার প্রতি সদয় ও সহায়তা করে, তোমার বর্তমান স্বাস্থ্যকর অবস্থা উপভোগের বিষয় ইত্যাদি। কৃতজ্ঞতা মাংসপেশির মতোই, যার অনুশীলন করা প্রয়োজন, আর তা না হলে এটা ক্ষয়ে যাবে। অন্যের দুঃখে আনন্দ অনুভব না করার প্র্যাকটিস করো। বিভিন্ন গবেষণায় দেখা গেছে অন্যের ব্যথা বেদনায় আনন্দ করা স্পষ্টভাবে হিংসা বা ঈর্ষার সাথে সম্পর্কিত। আমরা যাদের হিংসা করি, যদি তারা বিপদে পতিত হয়, তখন আমরা নিজেদের ভেতর আনন্দ উল্লাস অনুভব করি, কিন্তু এর পরিবর্তে বিপরীত অনুভূতি সৃষ্টি করাই বুদ্ধিমানের কাজ। এটাকে জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটশে মিট ফ্রয়েড বা আনন্দসহ বলেছেন। তিনি যেমনটি লিখেছেন, সর্প আমাদের দংশন করার অর্থ হলো আমাদের আঘাত করা, এবং সে এটা করে আনন্দিত হয়। সর্বনিম্ন প্রাণীও অন্যের ব্যথা কল্পনা করতে পারে, কিন্তু উচ্চ শ্রেণীর জন্য অন্যের আনন্দ কল্পনা করা ও তাতে আনন্দিত হওয়া হলো উচ্চতর বিশেষাধিকার। এর অর্থ হলো মানুষের সৌভাগ্য তাদের শুধুমাত্র অভিনন্দন জানানোর পরিবর্তে এটা বলা ও ভুলে যাওয়া সহজ। তোমাকে অবশ্যই সহানুভূতির অংশ হিসেবে সক্রিয়ভাবে তার আনন্দ অনুভব করতে হবে। এটা কিছুটা অপ্রকৃত বা অস্বাভাবিক হতে পারে, কারণ আমরা প্রথমত হিংসা বা ঈর্ষাপ্রবণ হয়ে থাকি। তবে অন্যদের সুখ ও সন্তুষ্টি কিভাবে অনুভব করা যায় তা কল্পনা করতে আমরা নিজেদেরকে প্রশিক্ষণ দিতে পারি। এটি কেবল আমাদের মস্তিষ্ক থেকে কুৎসিত ঈর্ষাকে পরিষ্কার করে না, বরং একটা অস্বাভাবিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করে। আমরা যদি মিট ফ্রয়েডের লক্ষ্যবস্তু হয়ে থাকি, তবে আমাদের সৌভাগ্য অন্যরা যে প্রকৃত উল্লাস উদ্দীপনা অনুভব করছে তা বুঝতে পারব, এবং তাদের সৌভাগ্য আমরাও এমনটা অনুভব করব। কারণ এটা এমন বিরল ঘটনা, এটার মানুষকে বন্ধনে রাখার বিরাট শক্তি রয়েছে। অন্য মানুষের আনন্দ নিজের মধ্যে উপলব্ধি করার মাধ্যমে আমরা নিজস্ব অভিজ্ঞতা সম্পর্কিত এই আবেগ অনুভবের সক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারি। ঈর্ষাকে অনুকরণের পরিবর্তন করো। আমরা আমাদের মস্তিষ্কের ভেতরে তুলনা করার মেকানিজমকে বন্ধ করতে পারি না, সুতরাং এটাকে উৎপাদনশীল ও সৃজনশীল কিছুতে পরিণত করতে হবে। অন্যকে আঘাত করা অথবা তার অর্জনকে চুরি করার পরিবর্তে আমাদের নিজেদেরকে তার স্তরে উন্নতি করতে হবে। এইভাবে হিংসা শ্রেষ্ঠত্বের প্রেরণা হয়ে ওঠে। যাদের কাছাকাছি গেলে আমাদের মধ্যে এই ধরনের প্রতিযোগিতার স্পৃহা তৈরি হয়, আমাদের উচিত তাদের কাছাকাছি যাওয়া। যারা দক্ষতায় আমাদের থেকে উপরে, তাদের কাছে যাওয়া উচিত। এটাকে কাজে পরিণত করতে কিছু মানসিক পরিবর্তন প্রয়োজন। প্রথমত, আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে নিজেদেরকে বড় করা বা উচ্চস্থানে নিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের আছে। শেখা ও উন্নতি করার ক্ষেত্রে আমাদের সার্বিক সক্ষমতার আত্মবিশ্বাস হিংসা বা ঈর্ষার প্রতিষেধক হিসেবে কাজ করবে। অন্যদের যা আছে তা পাওয়ার আকাঙ্ক্ষার পরিবর্তে এবং তা পেতে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের আশ্রয় নেওয়ার পরিবর্তে আমরা এই জিনিস পাওয়ার জন্য নিজের ভেতর তাগিদ অনুভব করতে পারি এবং তা পেতে কাজ করার সক্ষমতার উপর বিশ্বাস করতে পারি। দ্বিতীয়ত, এই ভাবনাকে ব্যাকআপ বা সমর্থন দেওয়ার জন্য আমাদের অবশ্যই একটি কাজের নীতি বিকশিত করতে হবে। আমরা যদি কঠোর ও অধ্যবসায়ী হই, তবে যে কোনো বাধাই কাটিয়ে উঠতে এবং আমাদের অবস্থানকে উন্নত করতে সক্ষম হব। অলস ও বিশৃঙ্খল লোকেরাই সাধারণত হিংসা বা ঈর্ষা অনুভব করার ঝোঁক প্রবণ হয়ে থাকে। নিজেকে ঈর্ষা থেকে মুক্ত করার সবচেয়ে বড় উপায় হলো নিজের অভ্যন্তরে জীবনের আহ্বান বা ডাক অনুভব করা, জীবনের একটি উদ্দেশ্য অনুভব করা। তুমি তোমার নিজের জীবন ও পরিকল্পনায় মনোনিবেশ করবে। নিজের সম্ভাবনা উপলব্ধি করতে পারার সক্ষমতা তোমাকে সন্তুষ্টি দেবে। অন্যের মনোযোগ এটা দিতে পারবে না, এটা সব সময় ক্ষণস্থায়ী। এভাবে চিন্তা করতে পারলে তুমি আর অন্যের সাথে নিজেকে তুলনা করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করবে না। নিজের আত্মমূল্যবোধটি ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। মানুষের মহত্বকে প্রশংসা করো। হিংসা বা ঈর্ষার বিপরীত মেরু হলো প্রশংসা। কোনো ধরনের নিরাপত্তাহীনতার বোধ ছাড়াই আমরা মানুষের অর্জন বা কৃতিত্বকে স্বীকৃতি দিতে পারি, তাদের কাজ উদযাপন করতে পারি।
কোনো ধরনের বেদনা অনুভব না করে আমরা চারুকলা অথবা বিজ্ঞান অথবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নিতে পারি। কারণ মহত্বকে স্বীকৃতির ক্ষেত্রে আমরা আমাদের প্রজাতির সর্বোচ্চ সম্ভাবনাকেই আসলে সেলিব্রেট করি। আমরা মিড ফ্রয়েড বা অন্যের আনন্দে আনন্দ অনুভব করার অভিজ্ঞতা অর্জন করি। যে কোনো মহৎ মানবিক কর্তৃত্ব থেকে প্রাপ্ত গর্ব আমরা ভাগাভাগি করে নেই। এই ধরনের প্রশংসা আমাদের জীবনের প্রতিদিনের ক্ষুদ্রতা থেকে আমাদেরকে উচ্চ স্তরে নিয়ে যায়। প্রশংসার প্রশমিতকরণ প্রভাব আছে। যারা মৃত তাদেরকে কোনো হিংসা ছাড়া প্রশংসা করা সহজ, কিন্তু জীবিতদের ক্ষেত্রে এটা কঠিন। তবে আমাদের অন্তত একজন জীবিত ব্যক্তির প্রশংসা করা উচিত। আমরা যদি যথেষ্ট তরুণ হই তবে এই ধরনের প্রশংসা অন্যের অনুকরণের জন্য কমপক্ষে কিছুটা হলেও মডেল হিসেবে কাজ করবে। পরিশেষে জীবনের যে মুহূর্তে আমরা সবচেয়ে বেশি সন্তুষ্ট ও সুখ অনুভব করি বা করছি তা বরাবর স্মরণ করাই মূল্যবান। এটা তখনই ঘটে যখন আমরা নিজেদের একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যে আবিষ্কার করতে পারি, যেমন পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গলে। এই অবস্থায় আমরা নিজেদেরকে অন্যের সাথে তুলনা করার কিংবা তারা আমাদের সম্পর্কে কি ভাবছে তা অনুভব করার কৌতূহল বোধ করি না। আমরা সেখানে যা দেখি তাতে সাধারণত বিস্মিত হই, কারণ সম্পর্কে কিছু ভাবার অবকাশ সেখানে নাই। এটাই সবচেয়ে বড় থেরাপি। আমরা যখন গোটা বিশ্বের বিশাল অস্তিত্ব বা বৈশ্বিক পরিস্থিতির অস্বাভাবিকতা, আমাদের জন্মের আগের অবস্থা, মৃত্যুর পরের অবস্থা নিয়ে ধ্যান করি, তখনও এর অবতারণা হতে পারে। এগুলো চরম মহিমান্বিত মুহূর্ত। ক্ষুদ্রতা ও ঈর্ষার বিষ থেকে অনেক দূরে এর অবস্থান। ঈর্ষা ছাড়া অনেক মানুষের ক্ষেত্রেই সমৃদ্ধি লাভ করার জন্য সৌভাগ্যবান বন্ধুকে ভালোবাসা কঠিন। ঈর্ষাগতর মস্তিষ্কে ঠান্ডা বিষ লেগে থাকে এবং তার জীবনে আসা সব বেদনা এই বিষ দ্বিগুণ করে তোলে। মানুষ তার নিজের ক্ষতে অবশ্যই যত্ন নেয়, কিন্তু অন্যের খুশিকে অভিশাপের মতো মনে করে। স্কাইলাস। শ্রোতা বন্ধুগণ, একটা দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ হলো আমাদের বই দ্য লস অফ হিউম্যান নেচার এর প্রথম পর্ব। পরবর্তী পর্ব অর্থাৎ আরও একটি বড় জার্নি শুনতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী পর্বটি পেতে চাইলে আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।